আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে পেডিয়াট্রিক সার্জারি। পেডিয়াট্রিক সার্জারিটা আপনার এমআরসিএস এ পেডিয়াট্রিক সার্জারি থেকে যে বেশি প্রশ্ন যে আসে তা না, অ্যারাউন্ড 2-3টা প্রশ্ন আসে এবং টপিকটা খুব বড় না, ছোট টপিক। আজকে আমরা মেইনলি পেডিয়াট্রিক সার্জারির ইম্পর্টেন্ট বিষয়গুলি নিয়ে কথা বলবো। আর এইখানেও যে আপনাকে প্রত্যেকটা টপিক সম্পর্কে অনেক ডিপে জানতে হবে তা না। যে ক্লুগুলি দেয়া আছে নোটস প্লাস ইএমআরসিএস এর লেকচারের মধ্যে, এই ক্লুগুলি দিয়েই মোস্টলি ডায়াগনোসিস করা যায়। আর তাহলে আমরা আমাদের আজকের টপিকটা শুরু করি। ক্লাসের শেষে পিডিএফটা গ্রুপে আপলোড করে দেব। আর আমরা প্রথম থেকে আমাদের টপিকগুলো একটু শুরু করে দিই আজকে। প্রথম টপিক যেটা সেটা হচ্ছে আমাদের যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা কমনলি হয় সেটা হচ্ছে কোয়ানাল অ্যাট্রেসিয়া। এটা আমরা খুব একটা কমনলি কখনোই পড়ি না। কোয়ানাল অ্যাট্রেসিয়া। কোয়ানা কোথায় আছে আপনারা জানেন যে হেড নেক পড়ার সময় আমরা কোয়ানা পড়েছি, এটা হচ্ছে নেজাল ক্যাভিটির সাথে রিলেটেড। তো কোয়ানাল অ্যাট্রেসিয়া বেসিক্যালি খুব সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যে নোজ থাকে এবং হেড থাকে, তাই না? আচ্ছা, তো নোজের এখানে আমরা জানি যে এখানে যেটা থাকে সেটা হচ্ছে যে আপনার বেজ অফ দ্য স্কাল থাকে, তাই না? আর এখানে থাকে হচ্ছে হার্ড প্যালেটটা। আচ্ছা, আর এটা তো হচ্ছে যে ওরাল ক্যাভিটি, এই যে এটা হচ্ছে ওরাল ক্যাভিটি, ওরাল, আর এটা হচ্ছে নেজাল ক্যাভিটি, এইটা হচ্ছে ব্রেইন। তো কোয়ানাল অ্যাট্রেসিয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে নেজাল ক্যাভিটির পোস্টেরিয়র যে ওপেনিংটা, মানে এই যে জায়গাটা, যেইখান দিয়ে আপনার হচ্ছে যে নেজোফ্যারিংস এবং ওরোফ্যারিংস মিলে এই জায়গাতে ব্লকড থাকে, অর্থাৎ এই জায়গাতে হচ্ছে ক্যানালাইজেশন হয় না। তো এটা কি বলে হচ্ছে কোয়ানাল অ্যাট্রেসিয়া। অ্যাট্রেসিয়া মানে হচ্ছে যে এখানে কোনো ক্যানালাইজেশন হচ্ছে না। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা জানি যে আমাদের নাক তো দুইটা, তো এটা ইউনিল্যাটারাল হতে পারে, মানে এক দিকের নেজাল ক্যাভিটি ব্লক থাকতে পারে, আবার এটা বাইল্যাটারালও হতে পারে, মানে দুই দিকের নেজাল ক্যাভিটিও কিন্তু ব্লক থাকতে পারে। তো ইউনিল্যাটারাল হলে যেটা হয় যে বাচ্চা যেহেতু এক সাইড দিয়ে নিঃশ্বাস নিতে পারে, সুতরাং এটা কিন্তু অ্যাসিম্পটোম্যাটিক থাকে, বা ধরা পড়লে অনেক পরে ইনসিডেন্টালি ধরা পড়ে। বাট বাইল্যাটারাল যেটা, এটা হচ্ছে বাচ্চা যেহেতু পুরা নাকটাই বন্ধ, তো বাচ্চা যেটা করে সেটা হচ্ছে সে মুখ হা করে নিঃশ্বাস নেয়, হ্যাঁ, মাউথ ওপেন থাকে, তারপর ড্রুলিং অফ সালাইভা থাকে, মাউথ যেহেতু ওপেন সেই কারণে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, এটার যে হলমার্ক আর কি, যে বাচ্চা যখন খেতে যাবে ফিডিং এর সময়, তো তাকে কি, সে তো হচ্ছে যে মুখ দিয়ে সে এখন নিঃশ্বাস নেয়, তাই না? তো যেহেতু ফিডিং এর সময় সে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারবে না, ওর ক্ষেত্রে যেটা হবে যে খাওয়ার সময়ে বেবি সায়ানোটিক হয়ে যাবে, কারণ সে তো মুখ দিয়ে নিঃশ্বাস নেয়, এখন তো মুখ দিয়ে সে খাচ্ছে, খাওয়ার সময় তো একই সাথে নিঃশ্বাস নেওয়া যায় না, আমরা জানি, তাই না? যে খাওয়ার সময় যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে ল্যারিংস সেটা কিন্তু বন্ধ থাকে। তো বাচ্চা তখন নিঃশ্বাস নিতে পারবে না, এবং নিঃশ্বাস না নিতে পারার কারণে যেটা হবে যে বাচ্চা কিন্তু সায়ানোটিক হয়ে যাবে, এবং বাচ্চা সায়ানোটিক হয়ে তখন সে কি করবে, তার যেহেতু নিঃশ্বাস বন্ধ, সে জোরে কান্নাকাটি করা শুরু করবে, এবং তখন যেটা হবে যে ক্রাইং এর কারণে তো সে পুরা গলা হা করে কাটতেছে, তখন কিন্তু এই সায়ানোটিক স্পেল যেটা, সেটা কুইকলি সাবসাইড করে যাবে। তাহলে এই যে রোগীগুলি, এই রোগীগুলির হলমার্ক হচ্ছে যে বাচ্চা যখন কাঁদে তখন হচ্ছে যে বাচ্চার সায়ানোসিস চলে যায়, আর বাচ্চা যখন খেতে যায় তখন হচ্ছে বাচ্চার সায়ানোসিস হয়। কিন্তু কোনটার ক্ষেত্রে এটা, শুধুমাত্র বাইল্যাটারালের ক্ষেত্রে। ইউনিল্যাটারালের ক্ষেত্রে যেহেতু এক সাইড ওপেন, সুতরাং এটা হচ্ছে আননোটিসড থাকে এবং অনেক পরে হচ্ছে এটা ডায়াগনোসিস হয়। তো এটা ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট খুব ইজি, সেটা হচ্ছে যে এই যে ওপেনিংটা আছে এটাকে কি করা হয়, ফুটা করে দেওয়া হয়। ফুটা করার ইংরেজি কি? ফুটা করার ইংরেজি হচ্ছে ফেনেস্ট্রেশন। তাহলে ফেনেস্ট্রেশন সার্জারি করে পিছনের যে ওপেনিং এটাকে খুলে দেওয়া হয়, এই হচ্ছে কোয়ানাল অ্যাট্রেসিয়া। তাহলে খুবই সিম্পল, যে পোস্টেরিয়র নেজাল এয়ারওয়েটা ব্লকড থাকছে, ক্যানালাইজেশন হচ্ছে না। আচ্ছা, ফলে বাচ্চার কি হয়, যদি ইউনিল্যাটারাল হয় অ্যাসিম্পটোমেটিক থাকে, বাইল্যাটারাল হলে বাচ্চা খাওয়ার সময় সায়ানোটিক হয়ে যাবে, আর যখন বাচ্চা কাঁদবে তখন এটা সায়ানোটিক স্পেলটা সাবসাইড করে যাবে। আচ্ছা, আর আমরা ট্রিটমেন্ট করব কিভাবে? ফেনেস্ট্রেশনের মাধ্যমে। এই গেল আমাদের কোয়ানাল অ্যাট্রেসিয়া। আপনার ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে সিনারিওটা থাকবে এরকম যে বাচ্চা হচ্ছে হইলো টার্মে হলো বা প্রি টার্মে হলো, যেটাই হোক না কেন, এটার সাথে এরকম কোনো রিলেশন এটা নাই, বাট বাচ্চা খাওয়ার সময় সায়ানোটিক হয়ে যাচ্ছে, এরকম একটা সিনারিও থাকবে। আর বলবে যে যখন বাচ্চা কাঁদে তখন হচ্ছে সায়ানোটিক স্পেলটা চলে যায়। এই দুইটা দেখেই মোটামুটি আপনারা
ডায়াগনোসিস করবেন যে এটা হচ্ছে কোয়ানাল অ্যাট্রেসিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেট নিয়ে আমাদের কিছু কথা আছে। তো আমরা কিন্তু পরীক্ষাতে আমরা আমরা আমাদের এমবিবিএস লেভেলে যখন পড়ে আসছি তখন আমরা কি জানতাম যে ক্লেফট লিপ ক্লেফট প্যালেটে কিন্তু রুল অফ 10 বলে একটা ব্যাপার ছিল, তাই না? ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট, যে কখন আমি ক্লেফট লিপের অপারেশন করবো আর কখন ক্লেফট প্যালেটের অপারেশন করব। তো এই জিনিসগুলি আবার এমআরসিএস এর ক্ষেত্রে সেরকম এখন পর্যন্ত কখনো এই ধরনের প্রশ্ন আসতে দেখি নাই। তো এই কারণে এটা নিয়ে আমাদের অত দুশ্চিন্তার কিছু নাই। এখানে জাস্ট যেটা আমাদের জানতে হবে যে ইউজুয়ালি যেটা হয় যে আমাদের যে ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেট এটা কিন্তু খুবই কমন। ইনফ্যাক্ট বলা হয় যে ওরোফেশিয়াল যে স্ট্রাকচারগুলি, তাই না, মুখের চারপাশের যত স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলির মধ্যে সব থেকে কমন কনজেনিটাল অ্যানোমালি হচ্ছে কি আমাদের ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেট, সব থেকে কমন। আচ্ছা, এবং এটা যেটা হয় যে বলা হয় আর কি যে মোটামুটি আপনার 600 বাচ্চা যদি হয় তাহলে তার একজনের হচ্ছে ক্লেফট লিপ অথবা ক্লেফট প্যালেট থাকবে। এবং আপনারা জানেন এবং কমনলি কিন্তু আমরা ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেট কিন্তু প্রচুর পাই। তো ক্লেফট লিপ ক্লেফট প্যালেট আবার কিভাবে হতে পারে, একটা হচ্ছে যে আপনার শুধুমাত্র আইসোলেটেড ক্লেফট লিপ, মানে লিপে শুধু সমস্যা, প্যালেটে কোনো প্রবলেম নাই, এটা হতে পারে, তাই না? আইসোলেটেড ক্লেফট লিপ থাকতে পারে। আবার যেটা হয় যে শুধুমাত্র ক্লেফট প্যালেটে সমস্যা, আইসোলেটেড ক্লেফট প্যালেট, অর্থাৎ এখানে লিপে কোনো সমস্যা নেই, ভেতরে শুধু প্যালেটে সমস্যা। আর কিছু কেস হতে পারে কি যে কম্বাইন্ড ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেট দুইটাতেই সমস্যা থাকে, লিপ এবং প্যালেট দুইটাই কিন্তু সমস্যা থাকে। তো বোঝা যাচ্ছে যে সব থেকে খারাপ হচ্ছে কম্বাইন্ড ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট। আচ্ছা, তো এখানে যেটা হয় যে ক্লেফট লিপটা কেন হবে আপনারা খুব সহজে বুঝতে পারতেছেন যে আমাদের যে যে ডেভেলপমেন্ট আর কি, এই ডেভেলপমেন্ট এখানে ইন ডিটেল এত কিছু আমাদের জন্য অতটা জরুরি না। মেইনলি যেটা হয় যে হচ্ছে যে আপনার আমাদের যে আপার লিপ, আমাদের যে আপার লিপ মানে আমাদের যে ঠোঁট এবং হচ্ছে নেজোলেবিয়াল রিজন, এখানে যে মাসলগুলি এগুলি হচ্ছে ডিসরাপ্টেড থাকে। এবং ক্লেফট লিপও আপনারা জানেন যে এটা কি ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে, এগুলি নিয়ে ডিটেল আমাদের এতটা দরকার নাই। আচ্ছা, আর কি হয় আমরা জানি হচ্ছে ক্লেফট প্যালেট হয়, তাই না? ক্লেফট প্যালেটের ক্ষেত্রে এটা একটু বলে রাখি যে আমরা জানি যে আমাদের হচ্ছে যে যে প্যালেট যেটা আর কি, তাই না, প্যালেটে কি থাকে, মানে হচ্ছে যে কিন্তু বেশ কয়েকটা পার্ট থাকে, তাই না? দুইটা সেল কিন্তু আমাদের যে ক্লেফট প্যালেট, আমরা যদি মুখের ভিতর দিয়ে একটু হা করে একটা বাচ্চাকে ভাবে দেখাই, ধরেন যেটা আমি হা করে একটা ছবি আঁকতেছি, এই জায়গাতে হচ্ছে দাঁত, তাই না, এটা এগুলো হচ্ছে দাঁত। তাহলে কি দেখবো আমরা যে এইখানে মাঝ বরাবর হচ্ছে কি থাকে, দুইটা ভাগ থাকে। হ্যাঁ? এই যে ভাগটা আমরা এখন একটা বাচ্চা মুখ হা করা তার নিচ থেকে দেখছি, এটা যদি আমরা একটু বোঝাই আর কি। তো সেক্ষেত্রে কি হয়, ক্লেফট প্যালেট কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে ফিউশন হয় দুই সাইডে প্যালাটাইন সেলভের, তাই না, ফিউশন অফ টু প্যালাটাইন সেলফ, দুই সাইড থেকে দুইটা প্যালাটাইন সেলফ তৈরি হচ্ছে, এই প্যালাটাইন সেলফের ফিউশনের কারণে কিন্তু কি হয় আমাদের প্যালেটটা তৈরি হয়। তো তাহলে কি হবে, এটা কখন হবে, প্যালেট কেন হবে না? এটা কারণ হচ্ছে যে যদি কোনো কারণে এই যে দুইটা ফিউশন দুই দিক থেকে দুইজন আস্তে আস্তে গ্রো করে মাঝে যে মিলে যায়, এই মিলেটা যদি না যায় তখন কি হবে, মাঝে হচ্ছে একটা বড় গ্যাপ তৈরি হয়ে যাবে এবং আমরা কি পাবো, ক্লেফট প্যালেট পাবো, তাই না? এই জায়গাটা তখন এরকম গ্যাপ হয়ে যাবে একটা, এটাই হচ্ছে ক্লেফট প্যালেট। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট যে ক্লেফট প্যালেটটা কেন হচ্ছে, এটা হচ্ছে ডিউ টু ফেইলিওর অফ ফিউশন অফ দ্য টু প্যালাটাইন সেল, দুই সাইডে যে প্যালাটাইন সেল এই দুইটা ফেইল করার কারণে এরকম ঘটনা ঘটছে। ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল রিকনস্ট্রাকশন। এখন কোন এইজে করতে হয় কি করতে হয় এগুলো আমাদের ইএমআরসিএস এ কখনোই আসে না, এই কারণে আমরা এই ইনফরমেশনটা আপনাদেরকে ওভারবার্ডেন করতে চাই না। আমরা এইটুকুই জানবো এখান থেকে, ইম্পর্টেন্ট মোস্টলি যেটা সেটা হচ্ছে যে 3 ধরনের ডিজিজ হচ্ছে এবং যেটা হচ্ছে আমাদের ক্লেফট প্যালেট সেটা কেন হচ্ছে, ডিউ টু ফেইলিওর অফ ফিউশন অফ টু প্যালাটাইন সেল। আচ্ছা, এবার আমরা আসি আরেকটা জিনিস যেটা সম্পর্কেও আমাদের ধারণা খুব কম, সেটা হচ্ছে ব্রঙ্কোজেনিক সিস্ট। ব্রঙ্কোজেনিক সিস্ট, এখন এই ব্রঙ্কোজেনিক সিস্ট জিনিসটা কি? ব্রঙ্কোজেনিক সিস্ট নাম শুনেই বোঝা যাচ্ছে ডেফিনেটলি এটা ব্রঙ্কাস থেকে আসবে, তাই না? তো আমরা তাহলে বুঝতে পারছি যে এটা কি, এটা হচ্ছে যে ব্রঙ্কাস থেকে আসবে। আচ্ছা, এখন ব্রঙ্কাসটা তো কি আমরা জানি যে আমাদের যে ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি, তাই না, ট্রাকিয়ার পরে কি থাকে, এই যে এরকম ট্রাকিয়ার পরে এটা হচ্ছে যে ব্রঙ্কাস, তাই না? তো যেটা হয় যে ব্রঙ্কাস, তো আমরা যে এটা একটা ব্রঙ্কাস এটা একটা ব্রঙ্কাস, এটা যে সব সময় ব্রঙ্কাস থেকেই আসে তা কিন্তু না, এটা যেটা হয় যেটা কিন্তু ট্রাকিয়া থেকেও আসতে পারে। মানে সহজ কথায় এটা ব্রঙ্কোজেনিক সিস্ট হলেও এটা আসবে কি, এটা হচ্ছে ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি থেকে আসবে, তার মানে এটা ট্রাকিও থেকে আসতে পারে, ব্রঙ্কাস থেকেও আসতে পারে। মানে বেসিক্যালি কি হয় এখানে, যেটা হয় সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে গোল একটা স্ট্রাকচার, একটা হচ্ছে যে একটা সিস্ট তৈরি হয়, এই সিস্টটা ইউজুয়ালি সব থেকে কমনলি কোথা থেকে আসে,
সব থেকে কমনলি এটা অ্যাটাচ থাকে হচ্ছে ক্যারিনার সাথে। মজার ব্যাপার হচ্ছে যে এই যে সিস্টগুলি এইগুলি হচ্ছে ক্যারিনার সাথে অ্যাটাচ থাকলেও এগুলির মধ্যে যে একটা কমিউনিকেশন থাকে জিনিসটা কিন্তু এরকম না, অর্থাৎ এটা কিন্তু নন কমিউনিকেটিং হয়, মানে যে এটা যে আমাদের দেখে মনে হচ্ছে যে ক্যারিনার সাথে মনে হয় এই ব্রঙ্কোজেনিক সিস্টের একটা রিলেশন আছে, জিনিসটা এরকম না। এটা আলাদা একটা সেক্লুডেড সিস্ট। এই সিস্টটাতে খুব রেয়ারলি ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রির সাথে তার কমিউনিকেশন থাকে। তার মানে মোস্টলি এটা হচ্ছে একটা সিস্ট, এবং এই সিস্টটা যদিও ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি থেকে অ্যারাইজ করতেছে কিন্তু ডিরেক্ট ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রির সাথে তার কোনো রিলেশন থাকে না। খুব কম ক্ষেত্রে এদের মধ্যে কমিউনিকেশন থাকে, এবং এই কারণে যেটা হয়, যেটা কিন্তু বেসিক্যালি হচ্ছে যে যেটা হয় যে মোস্টলি অ্যাসিমটোমেটিক হয়। তবে কখনো কখনো প্রেশার সিমটমের কারণে এখানে কি হতে পারে, আপনার রোগী হচ্ছে প্রেজেন্ট করতে পারে, কাশি টাশি নিয়ে প্রেজেন্ট করতে পারে, এবং আপনি যখন একটা এক্স রে করবেন তখন দেখবেন যে মিড লাইনে একটা স্ফেরিক্যাল মাসের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা রেডিওগ্রাফি যখন আপনি করবেন তখন কি এখানে হচ্ছে যে একটা হাইলার শ্যাডো পাওয়া যায় আর কি, যেটা হচ্ছে একটা স্ফেরিক্যাল শ্যাডো, হাইলার স্ফেরিক্যাল শ্যাডো পাওয়া যায়। এটা দেখে আপনার এটা সাসপেক্ট করতে হবে যে এইখানে হচ্ছে যে কিছু একটা আছে। এটা যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি কি করবেন, ডায়াগনোসিস কনফার্ম করবেন হচ্ছে সিটি স্ক্যান দিয়ে। এর বাইরে আপনার ব্রঙ্কোজেনিক সিস্টকে কিন্তু যদি হচ্ছে যে রুটিন আল্ট্রাসাউন্ড করা হয় অ্যান্টিন্যাটালিও কিন্তু আল্ট্রাসাউন্ড দিয়েও আমরা ডায়াগনোসিস করতে পারি, অ্যান্টিনেটাল আল্ট্রাসাউন্ড। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে যে আমরা যেমন পেটের মধ্যে ল্যাপারোস্কোপি করি, মানে পুরা পেট না কেটে ফুটা করে বের করি, ঠিক একই রকম আমরা থোরাকোস্কোপ করতে পারি, মানে পুরা থোরাকোটমি আমরা করব না, মানে বড় যে কাটবো তা না, আমরা যেটা করবো ছোট্ট একটা ফুটা করে আমরা এই সিস্টটা কেটে নিয়ে আসতে পারি, রিসেকশন করে নিয়ে আসতে পারি। তাহলে একদম সিম্পল ভাবে যদি আমি এটা সামারাইজ করি, ব্রঙ্কোজেনিক সিস্ট নাম শুনেই বোঝা যাচ্ছে এটা ব্রঙ্কাস থেকে অ্যারাইজ করবে, বাট এটা অ্যারাইজ করে ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি থেকে। এক নাম্বার। দুই নাম্বার, এরা মেইনলি মিড লাইনে থাকে, মোস্টলি কোথায়? ক্যারিনার কাছে। তিন নাম্বার পয়েন্ট হচ্ছে যে এরা যদিও ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রি থেকে অ্যারাইজ করে, বাট এদের সাথে ডিরেক্টলি কমিউনিকেশনে সাধারণত থাকে না। কিভাবে ডায়াগনোসিস করবো? আমরা যদি এক্স রে করি, এক্স রে করলে আমরা একটা হাইলার স্ফেরিক্যাল মাস বা শ্যাডো পাবো। এটা দেখে আমার সন্দেহ হবে যে এখানে কিছু একটা আছে, তখন আমি কি করবো, আমি একটা সিটি স্ক্যান করতে দিব। সিটি স্ক্যান করলে আমি এটা ডায়াগনোসিস কনফার্ম করে ফেলবো। ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেলে তখন আমি কি করবো, আমি থোরাকোস্কোপিক্যালি এটাকে রিসেক্ট করে ফেলবো। আর এর বাইরে বাচ্চাকে যখন আমরা অ্যান্টিনাটালি আল্ট্রাসাউন্ড করি তখনও কিন্তু আমরা চাইলে এটাকে দেখে ডায়াগনোসিস করতে পারি। এই হচ্ছে আমাদের ব্রঙ্কোজেনিক সিস্ট। আজকের ক্লাসটা বেসিক্যালি খুব কঠিন বা এখানে যে অনেক অ্যালগোরিদম টাইপের কোনো কিছু আছে তা না। বেসিক্যালি এটা হচ্ছে একটা ডেমো ক্লাস, যে যে জিনিসগুলি এগুলো একবার আপনি শুনে তারপর পড়তে গেলে আরো ইজিলি আপনার মাথায় থাকবে, এই হিসেবে হচ্ছে যেগুলি বলা আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আরেকটি ইম্পর্টেন্ট টপিকে আসি, সেটা হচ্ছে যে নেক মাস। কাদের ক্ষেত্রে? বাচ্চাদের ক্ষেত্রে। যেহেতু আমরা এখন বাচ্চাদের পড়াশোনা করতেছি, সুতরাং আমরা এখন নেক মাস করবো বাচ্চাদের নিয়ে। নেক মাস, তাই না? নেক মাস কিন্তু ছোটবেলা থেকে আমরা পড়তেছি, এবং এখানে কি থাকে, এখানে কিন্তু মিড লাইন নেক মাস থাকে, তারপরে হচ্ছে যে ল্যাটারাল নেক মাস থাকে, এগুলি হচ্ছে খুব কমন আর কি। তো নেক মাস বললে প্রথমে সব থেকে কমন একটা যদি আমরা বলি সেটা কি, এটা হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট। এখন এই জায়গাতে থাইরোগ্লোসাল সিস্ট এবং ডারময়েড এই দুইজনের কিন্তু খুব খটকা লাগবে। হ্যাঁ, পরীক্ষার হলে এই জায়গা থেকে প্রশ্ন আসে এবং আপনাকে কনফিউজ করবে যেটা কি থাইরোগ্লোসাল সিস্ট নাকি এটা হচ্ছে যে ডারময়েড। তাহলে আপনি এটা কিভাবে বুঝবেন যেটা হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট নাকি ডারময়েড? আচ্ছা, থাইরোগ্লোসাল সিস্ট সম্পর্কে আপনারা মোটামুটি জানেন যে আমাদের এটা হচ্ছে একটা রেমন্যান্ট অফ থাইরোগ্লোসাল ডাক্ট, তাই না? নর্মালি থাইরয়েড গ্ল্যান্ড প্রথম যখন তৈরি হয় তখন কি হয়, আমাদের টাঙে কিন্তু তৈরি হয়। তো এই টাং থেকে পরে আস্তে আস্তে এটা মাইগ্রেট করে আমাদের যে নেকের সামনে, মানে হচ্ছে থাইরয়েড ট্রাকিয়ার সামনে যে জায়গাটা, ট্রাকিয়াল সেকেন্ড থার্ড ফোর্থ কার্টিলেজের সামনে যে জায়গাটা, ওই জায়গাটাতে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটা আসে। তো এই যে পাথওয়ে, এই পাথওয়েতে কি থাকে? থাইরোগ্লোসাল ডাক্ট থাকে। এই ডাক্টটাই যদি কোনো কারণে ফুলে টুলে যায় তখন এটাকে আমরা বলি হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট। তো তাইলে এটা আমরা বুঝতেই পারছি এটা কি হবে, এটা থাকবে হচ্ছে ইন দি মিড লাইনে, ডারময়েড ইন দি মিড লাইন, এটা হচ্ছে এক নাম্বার। আচ্ছা, এখন ডারময়েড সিস্টও কিন্তু ইন দি মিড লাইনে থাকে। ডারময়েডেরও কাজ হচ্ছে একদম মাঝখানে থাকে। ডারময়েডেরও পছন্দের জায়গা হচ্ছে মাঝখানে, কারণ হচ্ছে যে আমরা জানি যে ডারময়েড জিনিসটা কি, ডারময়েড কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে প্লুরিপোটেন্ট সেলগুলি থাকে
সেই সেলগুলি কি হয়, যেই জায়গাতে স্কিন ফিউশন হয় ওই জায়গাগুলিতে হচ্ছে সাবডার্মালি চলে আসে। সাবডার্মালি যদি চলে আসে তখন কি হবে, একটা সেল যেটা হচ্ছে যে আপনার স্কিনের উপরে এই জায়গাটাতে থাকার কথা, সেটা যখন হচ্ছে যে নিচে চলে আসবে তখন কি সেই জায়গাতে কিন্তু তার এসব সে যা কিছু তৈরি করে, হেয়ার স্ট্রাকচার যা কিছু তৈরি করে, স্কিনের যা কিছু সব কিন্তু নিচে তৈরি করবে, তখন এখানে একটা সোয়েলিং ডেভেলপ করবে। এটাকে আমরা বলি হচ্ছে ডার্ময়েড সিস্ট। এই ডার্ময়েড সিস্টটাও কিন্তু মিড লাইনে থাকে। তবে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে থাইরোগ্লোসাল সিস্টের একটা স্পেশাল ফিচার যেটা, যেটা কি এটা কিন্তু ইউজুয়ালি যেটা হয় এরা থাকে হচ্ছে ইনফ্রা হাইঅয়েড, তার মানে হাইঅয়েড বোনের নিচে থাকে, ইনফ্রা হাইঅয়েড। এটা হচ্ছে এক নাম্বার ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। বাট ডারমাইড সিস্ট ইউজুয়ালি তার পছন্দের জায়গা হচ্ছে সুপ্রা হাইঅয়েড। তাহলে আমরা কিন্তু একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কিন্তু এখানে পেয়ে গেলাম। এটা হচ্ছে যে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ডারময়েড সিস্ট হচ্ছে দুইজনেই মিড লাইনে থাকবে, বাট ডারময়েড ইউজুয়ালি হাইঅয়েড বোনের উপরে থাকে আর থাইরোগ্লোসাল সিস্ট থাকে হাইঅয়েড বোনের নিচে। আচ্ছা, আর আপনি শিওর হবেন কিভাবে? আপনাকে শিওর হইতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা আল্ট্রাসাউন্ড করতে হবে। তো থাইরোগ্লোসাল সিস্ট যেহেতু কি, এটা হচ্ছে মেইনলি সিস্ট, এখানে যেহেতু ফ্লুইড থাকে, সুতরাং এটা কি হবে, এটা হবে হচ্ছে যে অ্যানিকোইক। আলট্রাসোনোগ্রামে আমরা কি দেখি, আমরা ইকোজেনিসিটি দেখি, তাই না? তো ইউজুয়ালি ওয়াটার বা ফ্লুইডের ইকোজেনিসিটি কি, এটা হচ্ছে অ্যানিকোইক, অর্থাৎ এখান থেকে তেমন কোনো আলট্রাসোনোগ্রাম বা হচ্ছে যে সাউন্ড ওয়েভ কিন্তু রিফ্লেক্টেড হবে না, এই কারণে এটা হচ্ছে অ্যানিকোইক থাকে। বাট ডারময়েড সিস্টের ক্ষেত্রে কি, ডারময়েড সিস্টের ভিতরে কি থাকে, আমরা তো বললাম যে এটা কি, ডারময়েড সিস্টেম বেসিক্যালি প্লুরিপোটেন্ট স্টেম সেল, তার মানে এরা হচ্ছে স্কিনের যে স্ট্রাকচার সবগুলি কিন্তু তৈরি করে। তার মানে এখানে সে এপিথেলিয়াম তৈরি করবে, তারপরে হচ্ছে সিবিসিস গ্ল্যান্ড তৈরি করবে, হেয়ার ফলিকল তৈরি করবে, সিবাম তৈরি করবে, তাই না? তার মানে এটা কিন্তু হচ্ছে যে এখানে শুধু ফ্লুইড নেই, এখানে ভ্যারিয়েবল অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম আছে, ফ্যাট আছে, আরো অনেক স্ট্রাকচার আছে। সুতরাং এখানে ইউএস আপনি কি পাবেন, এখানে আপনি একটা হেটেরোজেনাস অ্যাপিয়ারেন্স পাবেন। তার মানে আপনি বিভিন্ন ধরনের স্ট্রাকচার, এখানে বিভিন্ন ধরনের ইকোজেনিসিটি সব মিলে এটা হচ্ছে একটা হেটেরোজেনাস স্ট্রাকচার পাবেন। এই দুইটা দেখেই আপনাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট নাকি ডারময়েড। তাহলে এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। এখানে তাহলে আমরা বুঝলাম যে দুইটাই মিড লাইনে থাকে, বাট আমার বোঝার উপায় হচ্ছে কি, একটা ইনফ্রাহায়ার্ড থাকবে, একটা সুপ্রাহায়ার্ড থাকবে। আর আল্ট্রাসোনোগ্রামে আমরা একটাতে অ্যানিকোইক পাবো যেহেতু ফ্লুইড, আর একটাতে আমরা হেটেরোজেনাস স্ট্রাকচার পাবো। এই হচ্ছে আমাদের মোটামুটি এখানকার ইম্পর্টেন্ট কথা। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে যে আমরা জানেন যে হচ্ছে যে নেকে কি অনেকগুলি কিন্তু ট্রায়াঙ্গল আছে, তাই না? অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গল আছে, পোস্টেরিয়র ট্রায়াঙ্গল আছে। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ট্রায়াঙ্গল আপনারা জানেন যে এটা মেইনলি ভাগ করা হয় কিভাবে, ভাগ করা হয় কিন্তু আমাদের স্টার্নোক্লিটোম্যাস্টয়েড মাসল যে সেটা দিয়ে, তাই না? তো একটা লোকের যদি হচ্ছে যে আমি এরকম একটা মাথা আঁকি, এটা হচ্ছে নাক, এটা হচ্ছে যে ইয়ে, তাই না? আর এই যে এই জায়গাতে যদি হচ্ছে কান হয়, ছবিটা বাজে হচ্ছে। তো সেক্ষেত্রে কি হয়, আপনারা জানেন যে হচ্ছে যে যেরকম যদি হচ্ছে যে আমাদের যে স্টার্নোক্লিটোম্যাস্টয়েড মাসল, এটার এই সামনে এটা হচ্ছে যে অ্যান্টেরিয়র আর এটা হচ্ছে পোস্টেরিয়র ট্রায়াঙ্গল, তাই না? একদম সিম্পলিফাইড একটা টপিক। আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে যে ব্রাঙ্কিয়াল সিস্ট। আপনারা জানেন যে আমাদের যে নেকের যে বিভিন্ন স্ট্রাকচার, তাই না? এটা কি হয়, এটা কিন্তু বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যেখানে আমরা জানি যে এখানে 6টা ব্রাকিয়াল আর্টস থাকে, তাই না? তারপরে কি থাকে, ব্রাকিয়াল, সরি এক মিনিট, আচ্ছা, যেটা হয় যে 6টা ব্রাকিয়াল আর্চ থাকে, তাই না? আর্চের ভিতরে আবার হচ্ছে যে ক্লেপ থাকে, তাই না? আবার কি থাকে, পাউচ থাকে। এই যে জিনিসগুলি, এগুলি দিয়ে কিন্তু ইউজুয়ালি হচ্ছে এটা তৈরি হয়। তো ব্রাঙ্কিয়াল সিস্টগুলি কি, এটা যেটা হয় সেটা হচ্ছে যে ব্রাঙ্কিয়াল ক্লেফট থেকে সাধারণত হচ্ছে যে আপনার ব্রাঙ্কিয়াল সিস্টগুলি হয়। তাহলে যদি আমি একটু ছবিটা একটা সিম্পলিফাইড ছবি এঁকে দেখাই, যে এরকম হচ্ছে টোটাল 6টা কি থাকে দুই সাইডে, হ্যাঁ, দুই সাইডে এরকম টোটাল 6টা থাকে। আর এদিকেও এরকম, এদিকে আমি আঁকলাম না। এই যে এই জায়গাগুলিকে বলা হয় হচ্ছে কি, এই যে কালো কালো যে দাগগুলি, এটাকে আমরা বলি কি, এটা হচ্ছে যে ব্রাকিয়াল আর্চ। আচ্ছা, আর এই যে জায়গাটা, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি পাউচ। এই যে এই ভিতরের দিক থেকে যে ইয়েটা, এটাকে বলা হচ্ছে পাউচ, আর এই দিকের যেটা সেটাকে বলা হচ্ছে যে ক্লেফট। তো ব্রাকিয়াল সিসগুলি আসে কোথা থেকে, এগুলি আসে হচ্ছে যে ক্লেফট থেকে। এই ক্লেফট গুলি যখন হচ্ছে যে কমপ্লিটলি অবলিটারেটেড হয় না, তখন এই জায়গাতে কি হয়, এখানে হচ্ছে যে আপনার কালেকশন জমা হতে থাকে, এবং এখানে কি এটা হচ্ছে সিস্ট হিসেবে
অ্যাপিয়ার করে। তো এই সিস্টটা আবার যদি ডিরেক্ট স্কিনের সাথে কন্ট্যাক্ট করে ফেলায়, তখন যেটা হয়, তখন এটাকে আমরা বলবো হচ্ছে সাইনাস অথবা ফিস্চুলা। তো এইটা আপনার হচ্ছে যে যেটা হয় সেটা কি, যে এখানে হচ্ছে যে আমরা একটা নেক মাস পাবো, বাট এই মাসটার হচ্ছে একটা টিপিক্যাল লোকেশন আছে। এই লোকেশনটা দেখে আপনার বুঝতে হবে যেটা হচ্ছে যে ব্রাঙ্কিয়াল সিস্ট। লোকেশনটা কোথায়? এই যে এই জায়গাটা, এই জায়গাটা। তার মানে কি এটা থাকবে কোথায়? এটা আমরা তাহলে দেখেই বুঝতে পারতেছি যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গলে আছে, তাই না? এটা হচ্ছে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গল, অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গল। আচ্ছা, আর কি হচ্ছে এখানে? আরেকটা জিনিস আপনারা বুঝতে পারছেন যেটা কোন জায়গাতে আছে, এটা হচ্ছে যে নেয়ার দি অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল, অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল। এটা হচ্ছে একটা খুব টিপিক্যাল লোকেশন। এই লোকেশনেই মোস্টলি যেটা হয় যে ব্রাকিয়াল সিস্টগুলি থাকে। তো এই লোকেশন দেখে আপনাকে জাজ করতে হবে যেটা হচ্ছে যে ব্রাকিয়াল সিস্ট। এবং এটাও যেহেতু সিস্ট, তার মানে এটারও কি হবে, এটাও কিন্তু আল্ট্রাসোনোগ্রামে যেটা হবে সেটা হচ্ছে অ্যানিকোইক থাকবে। এটা দেখেও আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এরপরে আছে কি, আপনারা জানেন যেখানে লিমফেটিক ম্যালফরমেশন হতে পারে, যেটার আরেকটা নাম হচ্ছে সিস্টিক হাইগ্রোমা, তাই না? সিস্টিক হাইগ্রোমাটা আপনারা জানেন এটা কোথায় থাকে। আমরা এখন যেমন দেখলাম যে ব্রাকিয়াল সিস্টটা থাকে হচ্ছে যে ইন ফ্রন্ট অফ দি স্টার্নোক্লিডোমাস্টাইড মাসল। আর ব্রাকিয়াল আমাদের যে সিস্টিক হাইগ্রোমা সেটা থাকে কোথায়? সেটা থাকে পোস্টেরিয়র টু দি স্টার্নোক্লিডোমাস্টাইড মাসল, সিস্টিক হাইগ্রোমা। তো সিস্টিক হাইগ্রোমাটা আপনারা বুঝতেই পারছেন এটা কি, এটা বেসিক্যালি হচ্ছে যে লিমফেটিক একটা ম্যালফরমেশন। এবং এখানে কি থাকে, এখানে হচ্ছে যে অক্লুশন অফ লিমফেটিক চ্যানেল হয়ে যেটা হয় যে লিম্ফগুলি আছে সবগুলি কিন্তু জমা হয়ে যায়। লিম্ফগুলি সব জমা হয়ে যাওয়ার কারণে এখানে কি হয়, এখানে হচ্ছে একটা বড় পেইনলেস ফ্লুইড ফিল্ড একটা লেশন তৈরি হয়। আচ্ছা, তো এখানে আবার কি হবে দেখেন, এখানে যেটা হবে যে এদের যে কন্টেন্ট সিস্টিক হাইগ্রোমা সেটা মেইনলি বেসিক্যালি কি, এখানে হচ্ছে লিম্ফ, তাই না? তো লিম্ফ বেসিক্যালি তার মানে কি, এটা কিন্তু একদম কমপ্লিটলি ওয়াটার না, ওয়াটারের থেকে একটু ডিফারেন্ট কম্পোজিশন হয়, এখানে কিছু ফ্যাট কন্টেন্ট থাকে, তাই না? তো এই কারণে লিম্ফটাকে যখন আপনি আবার আল্ট্রাসাউন্ড করতে যাবেন, তখন আগে যেমন সিস্টের ক্ষেত্রে আপনি পেয়েছিলেন অ্যানিকোইক, এদের ক্ষেত্রে কিন্তু হবে হচ্ছে হাইপোইক। তার মানে একদম ইকো যে থাকবে না তা না, কিছু ইকো থাকবে, বাট নর্মালি যতটুকু ইকো থাকে তার থেকে কম ইকো থাকবে, এটাকে বলা হচ্ছে হাইপোইক। আর এটা তৈরি হবে কোথায়? এটা তৈরি হবে হচ্ছে পোস্টেরিয়র টু দি স্টার্নোক্লিডোমাস্টাইড মাসল। আপনারা যেটা করবেন যে সিস্টিক হাইগ্রোমা যে কোনো একটা ছবি যদি দেখেন, আমি জানি, আমি শিওর যে আপনারা এটা পেডিয়াট্রিক সার্জারিতে আমাদের তো প্লেসমেন্ট থাকে ইউজুয়ালি, আপনারা বেশিরভাগই এই কেসটা দেখেছেন। একবার দেখলে এটা সবসময় মাথায় থাকে। এবং এটা কিন্তু ব্রিলিয়ান্টলি ট্রান্সইলুমিনেট হয়। আপনারা জানেন যে একটা, আমরা যদি উপরের দিকে একটা টর্চ ধরি তাহলে নিচের যে ফ্লুইডটা থাকে সেটা খুব সুন্দর হচ্ছে ট্রান্সইলুমিনেট করে। তাহলে আমি যদি একটু সংক্ষেপে বলি, সিস্টিক হাইগ্রোমাটা কি, এটা হচ্ছে লিমফেটিক ম্যালফরমেশনের কারণে হচ্ছে আমাদের যে লিম্ফ সেগুলি আসছে, কিন্তু যাওয়ার জন্য যে লিমফেটিক চ্যানেলগুলি থাকে সেগুলি অক্লুডেড, ফলে ওই জায়গাতে কি হচ্ছে, লিম্ফ জমা হয়ে যাচ্ছে। জমা হচ্ছে মোস্টলি কোথায়? পোস্টেরিয়র টু দি স্টার্নোক্লিডোমাস্টাইড মাসল। আচ্ছা, এবং এটা কি হবে, এটা যেটা হয় যেটা হচ্ছে পেইনলেস হয়, ফ্লুইড ফিল্ড হয়। এবং এটা যেটা হবে আল্ট্রাসোনোগ্রাম যদি আমি করতে যাই তাহলে এখানে হবে হচ্ছে হাইপোইকোইক। আচ্ছা, এর বাইরে ইনফ্যান্টাইল হেমানজিওমা আছে, লিম্ফাডেনোপ্যাথি আছে, এগুলি আপনারা এখানে যা আছে এটা রিডিং করবেন, আমাদের পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট এটা না। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের নেক মাস রিলেটেড একটা ইম্পর্টেন্ট টপিক। এরপরে আমরা চলে আসি হচ্ছে আমাদের কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল হার্ট ডিজিজ থেকে আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কোনটা সায়ানোটিক হার্ট ডিজিজ আর কোনটা অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ, এটা হচ্ছে আপনাদের জন্য জানা জরুরি। আচ্ছা, তো অ্যাসায়ানোটিকের মধ্যে সবথেকে কমন কে? অ্যাসায়ানোটিকের মধ্যে সবথেকে কমন হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তারপরে কি আছে, এখানে আছে যে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট আছে, তারপর হচ্ছে প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস আছে, কোআর্কটেশন অফ অ্যাওর্টা আছে, এগুলি বিভিন্ন জিনিসপত্র আছে আর কি আছে। এখানে অ্যাসিম্পটোমেটিক বেসিক্যালি কি হচ্ছে দেখেন, এখানে আমরা জানি যে এটা হচ্ছে যে আমাদের হার্ট, হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের হার্ট। আচ্ছা আচ্ছা, হার্টের এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে রাইট ভেন্ট্রিকল আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, তাই না? তো এখানে বেসিক্যালি কি হয় দেখেন, এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে মাঝের যে জায়গাটা এটা খোলা। আচ্ছা, তো নর্মালি কি হয় যে হচ্ছে যে আপনার ব্লাড যখন হচ্ছে যে যায়, তখন কি হয়, ব্লাড সবসময় যাবে কি হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যাবে, তাই না? তো ব্লাড প্রথমে কোথায় আসে? ব্লাড প্রথমে আসে রাইট অ্যাট্রিয়ামে, তারপরে সে কি করে, এরপরে চলে আসে হচ্ছে যে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে তারপর সে যায় কোথায়, যায় কিন্তু হচ্ছে যে পালমোনারি আর্টারি হয়ে, তারপরে সে হচ্ছে লাংসে যায়, লাং থেকে আবার পালমোনারি ভেন হয়ে সে আসে হচ্ছে যে লেফট অ্যাট্রিয়াম, তারপরে এখান থেকে আসে হচ্ছে যে আবার লেফট ভেন্ট্রিকল, তারপরে এখান দিয়ে আউট হয়ে পুরো সার্কুলেশনে চলে যায়। আমরা জানি যে রাইট ভেন্ট্রিকলের থেকে কিন্তু লেফট ভেন্ট্রিকলের প্রেশার থাকে বেশি, ফলে যেটা হয় ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে কিন্তু
সরি, এক মিনিট। লেফট ভেন্ট্রিকুলের যেটা আছে সেটা কি, এখানে কিন্তু হচ্ছে প্রেসার কিন্তু অনেক বেশি থাকে লেফট ভেন্ট্রিকুলে। ফলে যেটা হয়, যখন ব্লাডটা যাচ্ছে তখন রাইট ভেন্ট্রিকল থেকে তো সে এখানে ফুটা আছে, চাইলে কিন্তু সে লেফট ভেন্ট্রিকুলের দিকে যেতে পারে, বাট সে কিন্তু লেফট ভেন্ট্রিকুলের দিকে যায় না। সে যায় কোথায়? যায় হচ্ছে পালমোনারি আর্টারি দিয়ে লাংসে, কারণ এইদিকে প্রেসার বেশি। ফলে ঘটনাটা ঘটে উল্টা, যখন এইখান থেকে আর্টারি হয়ে সে যখন হচ্ছে যে ভেইন হয়ে আবার লেফট অ্যাট্রিয়ামে আসে, তারপর লেফট ভেন্ট্রিকল আসে, তারপরে কিন্তু এই ব্লাডটা হচ্ছে আবার লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকলে যায়। তার মানে বেসিক্যালি এরা কিন্তু লাংটাকে বাইপাস করছে না, এরা যেটা করছে ওই লাংস এর মধ্যে কন্টিনিউয়াসলি ঘোরাফেরা করতেছে। তাইলে কি হবে আলটিমেটলি? রোগী তাহলে এখানে কি জন্য মারা যায়? রোগী মারা যায় হচ্ছে যে দেখেন যে এতগুলি ব্লাড, এই ব্লাড কিন্তু আলটিমেটলি লাংস এর সার্কুলেশনেই খালি ঘোরাফেরা করতেছে। কারণ এই যে এখান দিয়ে যাচ্ছে লাং দিয়ে, আবার এখানে এই যে সার্কিটটা এটা সে কিন্তু মেনটেন করতেছে। এখন তখন কি হবে? এখানে কিন্তু রোগীর পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে যাবে। পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করলে কি হবে? আলটিমেটলি রাইট ভেন্ট্রিকল তো পালমোনারি হাইপারটেনশনের সাথে রিলেটেড, তাই না? তখন যেটা হবে যে রাইট ভেন্ট্রিকলকে পালমোনারি হাইপারটেনশনের কারণে লাংসে ব্লাড পাঠাইতে হলে আরো বেশি পরিশ্রম করতে হবে। আলটিমেটলি এক সময় কি হবে? রাইট ভেন্ট্রিকল হাইপারট্রফি হয়ে যাবে। এক সময় এত বেশি হাইপারট্রফি হবে যে রাইট ভেন্ট্রিকল থেকে আর তখন রাইট ভেন্ট্রিকলের প্রেসার হচ্ছে কি লেফট ভেন্ট্রিকলের থেকে বেশি হয়ে যাবে। এরকম ঘটনা যখন ঘটবে তখন কি হবে? ব্লাড আর লাংসে যাবে না, যাবে ডিরেক্ট হচ্ছে লেফট ভেন্ট্রিকলে। তখন কিন্তু রোগী আবার সায়ানোটিক হয়ে যাবে। বুঝা গেছে? এটাকে বলে কি আইজেনমেঙ্গার সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে, এটাকে এই নামে দেওয়া হয়। তো এটাই হচ্ছে বেসিক্যালি অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজগুলির মেইন ঝামেলাটা, যেটা হয় যে ওরা লাংকে বাইপাস করবে না, লাংকে যেহেতু বাইপাস করে না সেই কারণে যেটা হয় যে ব্লাডগুলি কিন্তু ওয়েল অক্সিজেনেটেড থাকে। বাট অসুবিধা হয় কি যে এরা হচ্ছে এই ব্লাডগুলি বেসিক্যালি হার্ট এবং লাং এই সার্কিটেই ঘুরতে থাকে, ফলে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করেই আলটিমেটলি সেকেন্ডারি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থেকে পরে রাইট ভেন্ট্রিকুলার প্রেশার অনেক রাইজ করে রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড যায়, এবং তখনই হচ্ছে যে রোগী আলটিমেটলি আস্তে আস্তে সায়ানোটিক হয়ে মারা যায়। তাহলে সবথেকে কমন কনজেনিটাল হার্ট ডিজিজ যদি অ্যাসায়ানোটিক বলি আমরা, তাহলে আমরা বলবো এটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে যে সায়ানোটিক হার্ট ডিজিজের মধ্যে এবার আসি। সায়ানোটিক হার্ট ডিজিজের মধ্যে কি আছে? সব থেকে কমন আপনারা জানেন সেটা হচ্ছে কি টেট্রালজি অফ ফ্যালট। আমরা এখন পড়তেছি সায়ানোটিক হার্ট ডিজিজ। সায়ানোটিক হার্ট ডিজিজ। আচ্ছা, তারপরে এখানে কি আছে? টেট্রালজি অফ ফ্যালট। এটা আপনাদের একটা আপনারা সবাই ছোটবেলা থেকে বলে আসতেছেন যে টেট্রালজি অফ ফ্যালটে কি থাকে? চারটা জিনিস থাকে, তাই না? এখানে কিন্তু কি থাকে? ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকে। তাহলে আপনাদের কিন্তু মাথায় প্রথমে আসতে পারে যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকার পরও কেন তাইলে হচ্ছে যে এটা সায়ানোটিক হচ্ছে? এটা সায়ানোটিক হওয়ার কারণ হচ্ছে যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের সাথে সাথে আবার আমাদের কি থাকে? পালমোনারি স্টেনোসিসও কিন্তু থাকে। অর্থাৎ এটা যে লাঙে যে ব্লাড পাঠিয়ে দিবে পালমোনারি আর্টারি দিয়ে, সেটা কিন্তু সে করতে পারে না। এই কারণে কিন্তু বেসিক্যালি যেটা হয় যে আলটিমেটলি ব্লাডটা পালমোনারি মানে লাংসে না যে সেটা চলে যায় হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে, সরি রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকল। এই কারণেই কিন্তু ঘটনাটা ঘটে। আবার একই সাথে কি হয়? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিও কিন্তু হয়ে যায়। কারণ কি? এই যে রাইট ভেন্ট্রিকল তাকে কিন্তু কন্টিনিউয়াসলি পালমোনারি স্টেনোসিসের এগেইনস্টে কিন্তু ব্লাড পাম্প করতে হয়, ফলে তার সাইজে বড় হয়ে যায়। আর আরেকটা যেটা হয় যে ওভার রাইডিং অফ অ্যাওর্টা বলে একটা ব্যাপার আছে, এই জিনিসটা ঘটে। এটা বুঝতে হলে আপনার একটু ছবিটা দেখতে হবে। ছবি দেখলেই আপনারা অনেক ছবি পাওয়া যায়, এটা ছবি দেখলেই বুঝতে পারেন যে বেসিক্যালি ওভার রাইডিং অফ অ্যাওর্টা বলতে কি বোঝায়। তাহলে এখানে কি হয়? এখানে যেটা হয় যে আমরা সায়ানোসিস পাবো রোগীর ক্ষেত্রে, এবং এখানে যেটা হয় যে রাইট টু লেফট শান্ট হচ্ছে, তাই না? যে রাইট সাইড থেকে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড চলে যাচ্ছে লেফট ভেন্ট্রিকল, এই জন্য এটা বলা হচ্ছে রাইট টু লেফট শান্ট। এখানে কিছু মারমার থাকে। মারমারটা মেইনলি হয় কিসের জন্য? মারমারটা হয় মেইনলি হচ্ছে যে আপনার পালমোনারি স্টেনোসিসের কারণে। এখানে কারণে যেটা হয় যে ইজেকশন সিস্টোলিক মারমার আমরা পেয়ে থাকি। আর আপনি যদি এক্সরে করেন, এক্সরে করলে যেটা পাওয়া যায় এখানে হচ্ছে যে একটা টিপিক্যাল পিকচার আছে, এটাকে বলা হচ্ছে বুট শেপড হার্ট। বুট শেপ হার্টটা হচ্ছে হলমার্ক ফর টেট্রালজি অফ ফ্যালুড। তাহলে রোগী এর আরেকটা যে কারণে প্রেজেন্ট করে আর কি, রোগীটা এক নম্বর হচ্ছে সায়ানোটিক থাকে, এবং রোগীর কিন্তু বারবার হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়।
তো রেসপিরেটরি ইনফেকশন হলে তখন কি হবে, আপনি যদি একটা এক্স রে করতে যান তখন আপনি দেখবেন যে বুট শেপ একটা হার্ট আছে, ওইখান থেকে আপনি কিন্তু সাসপেক্ট করে ফেলবেন যে রোগীর খুব সম্ভবত টেট্রালজি অফ ফ্যালট আছে। আর এটা ম্যানেজমেন্ট কি করতে হবে, এটা ম্যানেজমেন্টের কাজ হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাকে সার্জিক্যালি রিপেয়ার করতে হবে, যেহেতু বেশ বড় অনেকগুলি এখানে প্যাথোলজি, সুতরাং অনেক ক্ষেত্রে এটা ওয়ান স্টেজে করা যায় না, দুই স্টেজে করতে হয়। আর সায়ানোটিক এপিসোডগুলির জন্য বিটা ব্লকার দিলে অনেক সময় হচ্ছে যে হেল্প পাওয়া যায়। বিটা ব্লকার যেটা করে সেটা হচ্ছে যে এই যে পালমোনারি অ্যাওর্টিক যে স্টেনোসিস হয়, এই স্টেনোসিস পার্টটাকে একটু লুজ করে, ফলে যেটা হয় যে ব্লাডটা রাইট ভেন্ট্রিকল থেকে যে লেফট ভেন্ট্রিকলে যায় ওটা একটু কমে কিছু ব্লাড তখন লাংসে চলে যায়, এটার কারণে বিটা ব্লকার দিলে কিছু হেল্প পাওয়া যায়। আচ্ছা, আমাদের নোটসে এইটার ছবি টবি আছে, আপনারা দেখে ফেলেই বুঝতে পারবেন। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে পেডিয়াট্রিক ফ্লুইড ম্যানেজমেন্ট। পেডিয়াট্রিক ফ্লুইড ম্যানেজমেন্ট হচ্ছে আসলে এটা একটা খুব মজার একটা বিষয়। আমরা বাঙালিরা যেভাবে চিন্তা করি ওরা আসলে ওইভাবে এটা একদমই চিন্তা করে না। ওরা হচ্ছে যে এখন কমপ্লিটলি মানে ডিফারেন্ট একটা অ্যাপ্রোচে চলে গেছে আর কি। হ্যাঁ, আমরা এখনো তো বাঙালিরা বেবি স্যালাইন, তারপর হচ্ছে পেডিসল, নিউট্রিডেক্স, লিবোটেস জুনিয়র ইত্যাদি হবে হাবি যাবে অনেক কিছু কিন্তু আমরা ইউজ করি। বাট ওরা এখন বলতেছে কি যে না, এরকম করা যাবে না, কারণ এরকম করলে কি হয়, এখানে যেটা হয় যে বাচ্চা আমরা যখন হচ্ছে যে আমরা তো নর্মালি কি আমরা জানি যে আমাদের আইসোটনিক ফ্লুইড হচ্ছে 0.9% নর্মাল স্যালাইন, তাই না? আচ্ছা, এর থেকে কম যখন আমরা স্ট্রেংথের কোনো ফ্লুইড দিব তখন যেটা হয় যে বাচ্চা কিন্তু ব্রেন এডেমা ডেভেলপ করে, হাইপোন্যাট্রেমিয়া ডেভেলপ করে এবং বাচ্চা কিন্তু এখান থেকে মারা যেতে পারে, এবং বেসিক্যালি মারা গেছেও। এই কারণেই যেটা হয় যে নাইস গাইডলাইন যেটা করছে যে তারা কিন্তু এখন আর এইভাবে ফ্লুইড দেন, এবং ওরা বলছে যেটা সেটা হচ্ছে যে 2000-এর পর থেকে মোটামুটি তারা 5-7 বছরে 4টা বাচ্চা মারা গেছে শুধুমাত্র এই ধরনের হাইপোটনিক ফ্লুইড ইউজ করার জন্য। বাচ্চাগুলি মারা গেছে কি কারণে? হাইপোন্যাট্রেমিয়ার কারণে। এখানে ওরা যেটা বলতেছে যে নিউন্যাটাল পিরিয়ডের বাইরে আমরা যে স্যালাইন আর গ্লুকোজ ফিড দিই একসাথে, স্যালাইন গ্লুকোজ ফিড বলতে কি বলছি আমরা, আমরা বলছি যে হচ্ছে যে এই যে ডিএনএস যেমন ধরেন, হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে আমরা কি করি, আমরা কিন্তু হাফ স্ট্রেন দিই, তাই না? আমরা দেখা গেলো যে 0.45% নর্মাল স্যালাইন আর ওইটার মধ্যে আবার কি থাকে, 5% গ্লুকোজ থাকে। এই ধরনের ফ্লুইড হচ্ছে ওরা আমাদেরকে এখন অ্যাভয়েড করতে বলছে। স্পেশালি বেশ কয়েকটা স্ট্রেন্থ থাকে, তাই না? যেমন হচ্ছে যে একটা আছে হচ্ছে যে 0.18% নর্মাল স্যালাইন বাই হচ্ছে 4% গ্লুকোজ, এটা হচ্ছে একটা। এইটা তো ইউজ করা যাবেই না, এইটা কোনোভাবেই ইউজ করা যাবে না, এটা হচ্ছে ফার্স্ট কথা, এটা তুমি ইউজ করতে পারবে না। তাহলে তোমাকে কি ইউজ করতে হবে বলে দিচ্ছ ওরা, যে আইসোটনিক যে সলিউশনগুলি আছে সেগুলি ইউজ করতে হবে। আইসোটনিক সলিউশনের মধ্যে কি কি আছে, যেমন হচ্ছে যে আপনার কমন যেটা সেটা হচ্ছে যে 0.9% সোডিয়াম ক্লোরাইড, এটা আপনি ইউজ করতে পারেন। তারপর আর কি ইউজ করতে পারেন, এটা আপনি ইউজ করতে পারেন। এরপরে আমরা জানি যে হচ্ছে যে আমাদের হার্টম্যান সলিউশন আছে, হার্টম্যান সলিউশনও কিন্তু ইউজ করা যেতে পারে। আবার হচ্ছে যে কি আমরা চাইলে খুব স্পেশাল ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, বাট আমাদের টার্গেট থাকবে হচ্ছে মেইনলি আইসোটনিক ফ্লুইড ইউজ করা। আচ্ছা, আর হচ্ছে আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এই আইসোটনিক ফ্লুইড যখন আমরা ইউজ করব, এই যে আইসোটনিক ফ্লুইড এটার সাথে আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কি পটাশিয়াম সাপ্লিমেন্ট দিয়ে দিতে হবে, যদি আমি মনে করি তাহলে। আচ্ছা, তাহলে একদম এখানে যদি আমি সহজভাবে বলি, বলছে আইসোটনিক ফ্লুইড ইউজ করার জন্য কোন ধরনের, মেইন টার্গেট থাকবে আপনার নর্মাল স্যালাইন 0.9% আর হার্টম্যান সলিউশন ইউজ করা, বাট আপনি কোনো কোনো ক্ষেত্রে 0.45% স্যালাইন অবলিক 5% গ্লুকোজ ইউজ করতে পারেন, বাট অ্যাভয়েড করতে পারলেই ভালো। আচ্ছা, আর তাহলে বাচ্চারা আপনার তো মাথায় খেলবে যে হচ্ছে যে এটা তো তুমি দাও তাহলে তো শালা তখন তো আবার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় কিনা। বলা হয়েছে তখন আপনাকে রেগুলার যেটা করতে হবে, গ্লুকোজটা মনিটর করতে হবে যাতে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ না করে। আর যদি সাথে অন্য কোথাও কোনো অনগোয়িং লস থাকে, যেমন রোগীর এনজি করা আছে বা হচ্ছে যে কোনো ড্রেন টিউব আছে, হ্যাঁ, বা কোনো আইলিওস্টমি আছে, ইন দ্যাট কেস আপনাকে পটাশিয়াম অ্যাড করে দিতে হবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি এদের ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, এখন ফ্লুইডের রেজিমেন্টটা কি এটা আপনারা জানেন যে ফ্লুইডের রেজিমেন্ট হচ্ছে এই হিসাব খুব সহজ, সেটা হচ্ছে যে আমরা যেটা করি যে ইউজুয়ালি যেটা হয় যে বাচ্চা যারা রোগী তাদের হচ্ছে যে প্রথম দিন কি হয়, একদম বাচ্চা গুড়া বাচ্চা যেটা আর কি, এই গুড়া বাচ্চা ফার্স্ট ডেতে আমরা অ্যারাউন্ড 40 to 60 ml দেই ডে 1-এ। ডে 2-তে আমরা কি দিব, আমরা দেবো হচ্ছে যে 20 করে বাড়াই আর কি, 70 to 80 ml দেই। ডে 3-তে যে আমরা কি করি 80 to 100 ml পার কেজি বডি ওয়েটে ফ্লুইড দেই। ডে 4-এ যে আবার 100 to 120 ml দেই, তাই না? ডে 5 to 8-এ আমরা কি করি, আমরা হচ্ছে যেটা একটু বাড়াই 120 to 150 করি। এরপরে কি করবো আমরা, এরপর আমরা যেটা করবো যে প্রথম 10 কেজির জন্য আমরা হচ্ছে যে পার কেজিতে 100 ml ধরবো, পরের 10 কেজির জন্য পার কেজিতে
50 ml ধরবো, আর তারপরে এভরি কেজির জন্য আমরা ধরবো হচ্ছে 20 ml। তাহলে ধরেন যে একটা যদি বাচ্চার ওজন হয় হচ্ছে 22 কেজি, তাহলে তার ফ্লুইড লাগবে কতটুকু? সহজ হিসাব আপনারা জানেন যে প্রথম 10 কেজির জন্য 1000, পরের 10 কেজির জন্য 500, আর পরের 2 কেজির জন্য হচ্ছে 40। তাহলে টোটাল আমার লাগবে হচ্ছে 1540 ml ফ্লুইড। কি ফ্লুইড দিবেন? মেইনলি আপনার টার্গেট হচ্ছে নর্মাল স্যালাইন বা হার্টম্যান দেওয়া, আর হচ্ছে কি যদি কোনো অনগোয়িং লস থাকে তো ইন দ্যাট কেস আপনাকে কি দিতে হবে? আপনাকে পটাশিয়াম অ্যাড করে দিতে হবে। আর গ্লুকোজ যাতে কমে না যায় এই জন্য রেগুলার বেসিসে আপনাকে গ্লুকোজ চেক করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের লিখা আছে। আমরা আজকে কয়েকটা সিনারিও দেখবো, এখানে দেখবেন যে ওরা হচ্ছে যে এখানে মেইনলি হচ্ছে নর্মাল স্যালাইনকে বেশি প্রেফার করছে, আমরা সেভাবেই থাকবো আর কি। আচ্ছা, এখন হচ্ছে যে একটা, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট কেস ইন পেডিয়াট্রিক্স। অ্যাকিউট কেস বলতে কি বোঝাচ্ছে? আমরা জানি যে সবার তো বাসায় ছোট বাচ্চা কাচ্চা অনেকেরই এখন আছে, বাচ্চা কাচ্চা যা তা মুখে দেয়, তাই না? এরা কিন্তু যেটা হয় যে ফরেন বডি কিন্তু ইউজুয়ালি তারা ইনহেল করে ফেলে বা খেয়ে ফেলে। এক্ষেত্রে আপনি কি করবেন? একটা বাচ্চা ধরেন আপনার কাছে আসছে, সে কি করছে? সে হচ্ছে যে একটা ফরেন বডি খেয়ে ফেলছে। এখন আপনি কি করবেন? এক্ষেত্রেও ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে ABCDE ম্যানেজমেন্ট করতে হবে। হ্যাঁ, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন যা আছে, ডিসএবিলিটি, এক্সপোজার, এটাই হাবিজাবি যা আছে সব করতে হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে যে আপনার টার্গেট থাকবে যে বাচ্চাকে আপনি থিয়েটারে নিয়ে যাবেন, থিয়েটারে নিয়ে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে তারপরে হচ্ছে বাচ্চার এই ফরেন বডিটা রিমুভ করবেন। এটা কিন্তু থাকে না, আমরা যেমন বাঙালিরা যেটা করি যে বাচ্চাকে একদম চাইপা ধরে ইমার্জেন্সির মধ্যেই কি করি, আমরা তার কানের ভিতরে একটা হচ্ছে যে ফরসেপ্রেসর ঢুকায় তারপর হচ্ছে যে বাচ্চার কানের এই ফরেন বডি বা গলার ভিতরে ফরেন বডি এগুলো কিন্তু বের করার চেষ্টা করি। এটা করা যাবে না, এটা এদের গাইডলাইনে নাই। এবং আপনাকে এইরকম সিনারিও দিয়েই হচ্ছে যে আপনাকে কনফিউজ করবে, বলবে যে হ্যাঁ রোগী আসছে, রোগীর এখন তুমি কি করবা। মানে সিনারিও থাকবে যে থিয়েটারেই তুমি সরি এটা হচ্ছে ইমার্জেন্সি রুমেই তুমি এটা রিমুভ করে ফেলবা, বা হচ্ছে যে ছেড়ে দিবা, বা হচ্ছে যে পরের দিন হচ্ছে যে ওটি লিস্টে রাখবা, বা তুমি এখন ওটিতে অ্যারেঞ্জ করে সেখানে নিয়ে যে জেনারেল রিমুভ করবে। আপনার অপশন হবে অলওয়েজ যে হচ্ছে এরকম যে কেসগুলি থাকে এই কেসগুলিতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে অলওয়েজ আপনি ইমার্জেন্সি এই কাজটা করার চেষ্টা করবেন না, থিয়েটারে যাবেন, থিয়েটারে জেনারেল সেশন দিয়ে তারপরে হচ্ছে যে আপনাকে এটা বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সব সময় কি আপনাকে ফরেন বডি রিমুভ করতে হবে কিনা। যেমন এমার্জেন্সি একটা ফেভারিট সিনারিও হচ্ছে যে এয়ার গান প্যালেট ইনজুরি। হ্যাঁ, ওই যে যে এয়ার গান দিয়ে হচ্ছে যে আপনারা যে হাঁস মারে, যে হ্যাঁ শিকার করতে যায় যে, তাই না? তো এই হাঁস শিকার করতে যদি যায় তাহলে যেটা হবে যে যেটা হবে আর কি, সেটা হচ্ছে যে আপনার ওই বাচ্চার দেখা গেল যে পেটে হচ্ছে যে একটা এয়ার গান প্যালেট ঢুকে গেছে। হ্যাঁ, পেটে ঢুকে পরে আলটা টালটা করে দেখা গেল যে হচ্ছে যেটা আছে হচ্ছে যে লিভারে, বাট লিভারে এমন ভাবে গেছে যে রোগীর কোনো ব্লিডিং টিডিং হচ্ছে না, রোগী ক্লিনিক্যাল স্টেবল। এখন আপনি এটা রিমুভ করবেন কিনা। যেহেতু রোগী একদম ক্লিনিক্যাল স্টেবল, এরকম ক্ষেত্রে আপনার এটাকে রিমুভ না করলেও চলে। কারণ এটা আপনি যখন রিমুভ করতে যাবেন, লিভার তো খুব সেন্সিটিভ জায়গা, ওখান থেকে আপনার বরঞ্চ ব্লিডিং হয়ে রোগী কিন্তু মরে যেতে পারে। তো সেই কারণে এটা রেখে দেওয়াই ভালো, এটা শুধু শুধু আর টানা হেঁচা করে বের না করাই ভালো। এটাই এভাবে ওরা বলছে যে যদি কোনো এরকম থাকে যে এমন একটা জায়গাতে এটা আছে যেখান থেকে ওটা বের করে নিয়ে আসা কঠিন, এবং এটা বের করে নিয়ে আসতে গেলেই বরঞ্চ হচ্ছে যে বিপদ ঘটে যাবে, তাইলে এটা বেস্ট টু লেফট রেখে দিয়ে চলে আসে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা কয়েকটা পেডিয়াট্রিক গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, জিআইটি ডিসঅর্ডার। সরি, আমার অনেক ঠান্ডা টান্ডা লেগে গেছে, এখন তো আবার কোভিড এর সময়। হঠাৎ করে দেখি যে গতকালকে থেকেই জ্বর জ্বর ভাব আর কি, আমার কথা শুনে মনে হয় বোঝা যাচ্ছে। তো প্রথমটা হচ্ছে আমাদের পাইলোরিক স্টেনোসিস, আমাদের খুব কমন, এটাও আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। পাইলোরিক স্টেনোসিস ফিফথ ইয়ারে আমাদের একটা প্রফের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পাইলোরিক স্টেনোসিসে কিন্তু একটা ব্যাপার আছে, যেমন একটা হচ্ছে যেটা কিন্তু ইউজুয়ালি মেল বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। হ্যাঁ, এবং যেটা হয় যে এটা সাধারণত এটা কিন্তু একটা টাইম পিরিয়ড আছে, এটা কিন্তু একটা বাচ্চা হওয়ার পর পরেই কিন্তু এটা নিয়ে প্রেজেন্ট করে না। এটা কি হয় 4 থেকে 6 উইক পর কিন্তু সাধারণত এটা প্রেজেন্ট করে।
হ্যাঁ, এবং এখানে যেটা হবে যে আমরা জানি যে যেহেতু পাইলোরিক স্টেনোসিস, তার মানে কি যেটা এখানে কিন্তু যে বমিটা হবে সেটা হবে কি এখানে কিন্তু হচ্ছে নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং হবে। এটার হচ্ছে যে একটা মানে হলমার্ক, নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং। বাচ্চা বমি যা করবে দূরে যে পড়বে এবং বমিতে কোনো বাইল থাকবে না, কোনো হলুদ হবে না। এটা বেসিক্যালি ডায়াগনোসিস করা যায় কিভাবে? আপনারা জানেন আমরা যেটা করতে পারি, বাচ্চাকে আমাদের সামনে মাকে খাওয়াইতে বলতে পারি। তো তখন কি হবে আমরা জানি যে বাচ্চা যখন খাবে তখন খাবার তো সব চলে যাবে কোথায়? স্টোমাকে চলে যাবে, এবং স্টোমাক থেকে তো এটা সাধারণত সহজে নিচে যাবে না। ফলে যেটা হবে যে স্টোমাকটা ফুলে যাবে এবং এটা যে পাইলোরাস পার্টটা সেটার মাসল তো মোটা থাকে, ওইখানে যে পেরিস্টালসিস গুলি হবে সেটা আমরা বাইরে থেকে দেখতে পাবো এবং আমরা একটা অলিভ শেপ মাস পাবো। এটা দেখে আমরা বুঝতে পারি যে এইটা হচ্ছে যে আমাদের পাইলোরিক স্টেনোসিস। এটা হচ্ছে একটা ওয়ে যেটার মাধ্যমে আমরা কিন্তু এটাকে ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা, আর এটা কি করতে পারি আমরা হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারি। আল্ট্রাসোনো করে আমরা কি করব, পাইলোরাসের মাসল থিকনেস জাজ করব। এটা দেখেও কিন্তু আমরা হচ্ছে যে বের করতে পারি যে এটা হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। আচ্ছা, আর হচ্ছে আমরা কি করতে পারি, আমরা অপারেশন কি করব, এখানে বলা হয় যে হচ্ছে যে র্যামস্টেডেড পাইলোরোমায়োটমি। মানে কি জাস্ট যেটা হয় যে আমাদের যে পাইলোরাস থাকে, পাইলোরাসের যে মাসলটা আছে এটাকে আমরা একটু কেটে দেব। কেটে দিলে যেটা হবে যে ভিতরে হচ্ছে যে আপনার যে এপিথেলিয়াল লেয়ার সেটা ইনট্যাক্ট আছে, বাট এই মাসলটা কিছুটা কেটে দেওয়ার কারণে কি হবে, এই যে স্ফিংটার পাইলোরিক স্ফিংটার সেটা কিছুটা লুজেন্ড আপ হবে এবং বাচ্চার বমি কমে আসবে। তাহলে পাইলোরিক স্টেনোসিসের হলমার্ক আপনি বুঝবেন কিভাবে? বাচ্চার প্রজেক্টাইল নন বিলিয়াস ভমিটিং থাকবে। সাধারণত 4 থেকে 6 বছর, 6 সপ্তাহ পরে এটা প্রেজেন্ট করে। কোনো বাচ্চা যদি সাথে সাথে এটা নিয়ে বমি করা শুরু করে তাহলে এটা কিন্তু পাইলোরিক স্টেনোসিস বলা যাবে না। আচ্ছা, এখানে এখন আরেকটা দুইটা টপিক আছে যেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে যে কি, একটা হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এবং আরেকটা হচ্ছে মেজেন্টেরিক অ্যাডেনাইটিস। এটা আপনারা অলরেডি পড়ছেন আমি জানি, এটা টপিকের মধ্যে ছিল। একই ডাইমেনশন, একটা হচ্ছে কি মেজেন্টেরিক অ্যাডেনাইটিস। আচ্ছা, মেজেন্টেরিক অ্যাডেনাইটিস আর অ্যাকিউট দুইটাই ক্ষেত্রে কি হতে পারে? দুইটা কিন্তু লোয়ার অ্যাবডোমিনাল পেইন, রাইট আইলিয়াক পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং অ্যাকিউট অ্যাপেন্ডিক্স কিন্তু আমরা জানি মোটামুটি ছোটকাল থেকে আমরা পড়ে আসতেছি যে ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস থাকে, তাই না? আচ্ছা, আর মেজেন্টিক অ্যাডেনাইটিস আর এই দুইটার মধ্যে মেইন পার্থক্য যেটা করতে হবে যে এখানে যেটা হবে যে আগে হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন একটা হিস্ট্রি থাকবে, এবং এখানকার যে ফিভারটা সেটা কিন্তু ইউজুয়ালি খুব হাই গ্রেড হয়। এটা কিন্তু আবার হচ্ছে যেরকম অতটা হাই গ্রেড হয় না। আর মেজেন্টিক অ্যাডেনাইটিস এর অ্যাবডোমেন কিন্তু টেন্ডার থাকবে বাট সফট থাকে, এটা কিন্তু অতটা টেন্স থাকে না। বাট এটা কিন্তু আবার এদিকে একটু টেন্স থাকবে। এই ছোট ছোট পয়েন্টগুলি দেখে আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস নাকি মেজেন্টেরিক অ্যাডেনাইটিস। আচ্ছা, এরপরে বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন হচ্ছে কি, এটা হচ্ছে যে ইন্টারসাসেপশন। ইন্টারসাসেপশন আপনারা পড়ছেন আমি জানি, এটাও জিআইটির মধ্যে ছিল। ইন্টারসাসেপশনের ক্ষেত্রে যেটা কাজ আর কি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এখানে যেটা হয় যে বাউলের একটা পার্ট কি হয় আরেকটার মধ্যে এভাবে ঢুকে যায়, তাই না? ফলে যেটা হয় যে হচ্ছে যে এক্ষেত্রে বাউলটা হচ্ছে যে আমাদের নেক্রোজড হয়ে যাওয়ার হচ্ছে চান্স থাকে। এবং এটা ইউজুয়ালি ইন্টারসাসেপশন কখন হয়? ইন্টারসাসেপশনের কমন এজ হচ্ছে উইনিং পিরিয়ড। বাচ্চা যখন বুকের দুধ ছেড়ে হচ্ছে যে ভাত টাত খাওয়া শুরু করে, তখন যেটা হয় যে মেজেন্টিক যে লিম্ফ নোডগুলি সেগুলি বড় হতে থাকে, এবং ওইটা তখন এই মেজেন্টিক লিম্ফ নোডগুলিকে কেন্দ্র করে প্রক্সিমাল পার্টটা ডিস্টাল পার্টের ভিতরে ঢুকে যায়। এই জন্য যেটা হয় যে ইন্টারসাসেপশন তখন হয়। এবং সব থেকে কমন কোথায় হয়? ইউজুয়ালি কিন্তু আইসি ভালভের যে রিজনটা, ওই জায়গাটা কিন্তু এটা সব থেকে কমন। এবং এজটা তাহলে কি উইনিং পিরিয়ড বুঝতে পারতেছেন, 6 থেকে 9 মাসের মধ্যে হবে। এবং বাচ্চার কি হবে? বাচ্চার কিন্তু কোলিকি অ্যাবডোমিনাল পেইন হবে, ভমিটিং হবে, এবং মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কনস্টিপেশন থাকে না, তাই না? ইউজুয়ালি কি হয় ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে তো আমরা জানি যে পেইন, ভমিটিং, কনস্টিপেশন থাকে, তাই না? আচ্ছা, এখানে কনস্টিপেশন থাকবে না, এখানে কি থাকবে? এখানে হয় বরঞ্চ ডায়রিয়া। এবং এই ডায়রিয়ার একটা কিন্তু চেহারা আছে। কি চেহারা? এটার বলা হচ্ছে রেড কারেন্ট জেলি লাইক স্টুল। এটা আপনারা সবাই জানেন। আচ্ছা, আর এখানে আপনারা কি পাবো? আমরা পাবো হচ্ছে একটা সসেজ সেপ্ট মাস পাবো। আর ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে আমরা এয়ার ইনসাফলেট করে এটারে হচ্ছে যে রিডাকশন করতে পারি। তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন আইলিয়াল ভ্যারাইটি, ওইটাতে এত ভিতরে আপনি কি দিয়ে ওইখানে এয়ার পৌঁছাবেন? আপনার কোলোনোস্কোপি তো আইলিয়ামের 15 সেন্টিমিটার পর্যন্ত যাইতে পারে, এর থেকে বেশি ভিতরে তো যেতে পারবে না। তো আইলিয়াল ভ্যারাইটি টাইট এগুলি থাকলে যেটা হয় যে আপনি তো এখানে এয়ার ইনসাফলেট করতে পারবেন না। ইন দ্যাট কেস আপনাকে কি করতে হবে? ল্যাপারোটমি করতে হবে। আবার যদি আপনি দেখেন যে রোগী হচ্ছে যে একদম টক্সিক, মনে হচ্ছে নেক্রোজ হয়ে গেছে, তাহলে হচ্ছে যে আপনাকে কিন্তু ল্যাপারোটমি করতে হবে। তাহলে মেইনলি প্রথম টার্গেট থাকবে আপনার এয়ার সাপ্লিশন করে এটাকে রিডিউস করা। যদি না পারেন ইন দ্যাট কেস আপনাকে ল্যাপারোটমি করে ফেলতে হবে।
আচ্ছা, এরপরে হচ্ছে যে আরেকটা আছে খুব কমন টপিক, সেটা হচ্ছে ম্যাল রোটেশন। ম্যাল রোটেশন কি আপনারা জানেন যে হচ্ছে যে আমাদের যে গাট, এটা কি হয়, আমাদের গাট কিন্তু যেটা হয় যে নর্মালি যখন আমাদের গাট খুব তাড়াতাড়ি বড় হতে থাকে তখন কি হয়, এটা তো পেটের মধ্যে আর আটে না, এটা যখন পেটের মধ্যে আটে না তখন কি এটা কিন্তু নাভি দিয়ে চারপাশে বের হয়ে আসে। এরপরে যখন আস্তে আস্তে পেট আবার বড় হয় তখন কি হয়, এটা কিন্তু ভিতরে ঢুকে যায়। এই যে বের হয় এবং এই যে ঢুকে, এই সময় কি হয়, এই গাঁটগুলি কিন্তু রোটেশন হয়, ক্লক ওয়াইজ কাউন্টার ক্লক ওয়াইজ বেশ কিছু রোটেশন আছে। এই রোটেশন গুলি আমি ডিটেল আপনাদের এখানে এখন এটা মাথায় ঢুকিয়ে যাচ্ছি না। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে যে ম্যাল রোটেশন হওয়ার কারণে আমরা জানি যে সিকাব্দ থাকে কোথায়, আমাদের রাইট লোয়ার কোয়াড্রেন্টে থাকে, বাট ম্যাল রোটেশনের কারণে যেটা হবে, সিকাম হয়ে যাবে হচ্ছে যে মিড লাইনে বা লেফট সাইড উপরের দিকে। তো এইটা হচ্ছে যে একটা ঝামেলা। এবং এখানে যেটা হয় যে আরেকটা যেটা হয় যে এখানে ম্যাল রোটেশন হচ্ছে, ফলে যেটা হয় যে এখানে কিন্তু ভলভুলাস হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যায়। তার মানে এখানে কি হবে, ভলভুলাস হবে এবং হচ্ছে সিকাম কিন্তু হচ্ছে যে মিড লাইনে চলে আসবে। এই দুইটা হচ্ছে এদের জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং আরেকটা কি হবে, এখানে যেটা হবে যে আপনাকে যেটা করতে হবে আর কি, সেটা হচ্ছে যে আপনার কাজ হচ্ছে যে রোগীকে, আচ্ছা, এখানে তাহলে হচ্ছে যে আমরা একটু মেনলি আগে প্যাথোলজিটাই দেখি যে এখানে যেহেতু কি হচ্ছে যে আমাদের ম্যাল রোটেশন হচ্ছে, ম্যাল রোটেশন হওয়ার কারণে সিকামটা নিচের দিকে না থেকে এটা উপরের দিকে থাকে। এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে ভলভুলাসও ডেভেলপ করতে পারে, ভলভুলাসটাই মেনলি ডেভেলপ করে। এবং এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু যে বমিটা হবে সেটা কিন্তু হবে বিলিয়াস ভমিটিং। এবং নিওনেটে বিলিয়াস ভমিটিং এটা সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে কমন কজ কিন্তু হচ্ছে ম্যালরোটেশন। তো তাহলে আপনাকে যদি এমন কোন সিনারিও দেয় যেখানে আপনি বুঝতে পারতেছেন এক্স্যাক্টলি যে কি কারণে বিলিয়াস ভমিটিং হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু আনসার চুজ করে ফেলবেন কি, আপনি চুজ করে ফেলবেন হচ্ছে ম্যালরোটেশন। আচ্ছা, এখানে এখন আপনাকে কি কি করতে পারেন, আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি আহ, আমরা আরেকটা কি জানি যে আমাদের যে ডিউটেনোজেজুনাল যে জাংশনটা, তাই না, ডিজে জাংশনটা নর্মালি কোথায় থাকে আমরা জানি যে এটা কিন্তু হচ্ছে ইউজুয়ালি লেফট সাইডে থাকে। এটা যদি হচ্ছে যে আমাদের রিবস হয়, সরি ভার্টিব্রা হয়, তাহলে ভার্টিব্রার এই যে এইভাবে এটার সামনে দিয়ে ভাবে হচ্ছে যে যায়, এই জায়গাতে কিন্তু ডিউটেনোজেজুনাল জাংশনটা থাকে। তো মেইনলি এটা লেফট সাইডে থাকে। বাট আপনি যখন হচ্ছে যে অ্যাবডোমিনাল মানে আপার যে কন্ট্রাস্ট করবেন, আপার যে কন্ট্রাস্ট স্টাডি মানে কন্ট্রাস্ট দিয়ে আপনি এটা বের করবেন, তখন দেখবেন যে হচ্ছে যে নর্মালি যেটা হচ্ছে যে যেটা লেফট সাইডে থাকার কথা সেটা কিন্তু লেফট সাইডে নাই, ডিজে জাংশনটা আছে রাইট সাইডে। এইটা হচ্ছে যে আপনার জন্য একটা গাইড, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার পেশেন্টের হচ্ছে ম্যাল রোটেশন আছে। আর আরেকটা কিভাবে বুঝবেন, আরেকটা বোঝার উপায় হচ্ছে যে আপনি যখন আলট্রাসোনোগ্রাম করবেন তখন দেখবেন যে সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি এন্ড ভেইন, নর্মালি কি হয়, ভেইনটা থাকে হচ্ছে যে লেফট সাইডে, আর সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি থাকে হচ্ছে যে সরি, সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি থাকে হচ্ছে যে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইনের লেফটে। তার মানে তুমি যদি একটু হচ্ছে যে একটু আঁকি, এই যে এটা হচ্ছে যে ইয়ে, আর এটা হচ্ছে যে ধরেন যে আর্টারি, এটা কি একটু লেফটের দিকে থাকে। এটা হয়ে যাবে উল্টা, সুপ্রামেজেন্টিক আর্টারি থাকবে রাইট, আর এটা থাকবে হচ্ছে এখানে। এই দুইটা দেখেও আপনি বুঝতে পারেন যে এটা বেসিক্যালি ম্যাল রোটেশন হচ্ছে। তাহলে একদম সহজভাবে যদি বলি, ম্যাল রোটেশনটা কেন হচ্ছে, কারণ আমাদের যে ফিজিওলজিক্যাল হার্নিয়েশন হয় এবং যে রোটেশন হয়, এই রোটেশনটা যদি ইনকমপ্লিট থাকে তাহলে ম্যাল রোটেশন হয়। ম্যাল রোটেশন হলে কি হবে, সিকাম যেটা জায়গা মতো থাকার কথা সেটা উপরের দিকে উঠে যাবে। এবং যেহেতু এখানে ম্যাল রোটেশন আছে সেক্ষেত্রে ভলভুলাস হওয়ার চান্স অনেক বেশি। ভলভুলাস হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হলে এখানে কি হবে, এখানে ভমিটিং হবে। এবং এখানে কি ধরনের ভমিটিং হবে, এখানে বিলিয়াস ভমিটিং হবে। এবং এইখানে বিলিয়াস ভমিটিং এর সব থেকে কমন কজ হচ্ছে কি, ম্যাল রোটেশন। কিভাবে আমি ডায়াগনোসিস করবো, একটা করতে পারি আমি আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম করে আমি কি দেখবো, আমি আল্ট্রাসোনোগ্রাম করে দেখবো যে আমার সুপিরিয়র মেজেন্টিক আর্টারি সেটা নর্মালি লেফট সাইডে থাকার কথা, সুপিরিয়র মেজেন্টিক ভেনের সেটা এরকম লেফটে আছে কিনা। এবং আরেকটা হচ্ছে যে আপার জিআই কন্ট্রাস্ট স্টাডি যদি আমি করি তাহলে দেখবো যে আমার যে ডিউটেনোজেজুনাল ফ্লেক্সা সেটা যে লেফট সাইডে থাকার কথা সেটা লেফট সাইডে না থেকে রাইট সাইডে আছে কিনা। এই দুইটা দেখলেই আমি বুঝে যাব কি, আমি বুঝে যাব যে আমার রোগীর ম্যাল রোটেশন আছে। এখন তাহলে আপনি কি করবেন, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ল্যাপারোটমি করতে হবে। ল্যাপারোটমি করে আপনি কি দেখবেন, দেখবেন যে কোন জায়গাতে এরকম পেঁচায় গেছে, পেঁচায় যাওয়াটা ছড়াইতে হবে। নর্মালি যেটা দেখা যায় যে যে ম্যাল রোটেশনের যে গার্ডগুলি সেগুলি কিন্তু প্রচুর অ্যাডহেশন থাকে। তো এই অ্যাডহেশন গুলিকে কিন্তু কেটে ফেলতে হয়। এই যে অ্যাডহেশন গুলি কেটে ফেলা, এটার একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে লার্ডস প্রসিডিউর, LADDS, লার্ডস প্রসিডিউর। তো আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই অ্যাডহেশন গুলি কেটে ফেলে
দিতে হবে। তাহলে আমরা কি করলাম, আমরা ল্যাপারোটমি করে ডিভিশন অফ অ্যাডিশনাল ব্যান্ড কিন্তু ফেলে দিলাম। তাহলে এইটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট কজ অফ জিআইটি অ্যাবনরমালিটি ইন কেস অফ বাচ্চা কাচ্চা। আচ্ছা, আর কি হতে পারে, আরেকটা হতে পারে হচ্ছে যে আমাদের খুব কমন, সেটা হচ্ছে কি মিকোনিয়াম আইলিয়াস। এখানে ঘটনা হচ্ছে দুইটা, একটা হচ্ছে মিকোনিয়াম আইলিয়াস এবং আরেকটা হচ্ছে হার্সপ্র্যাং ডিজিজ। এই দুইটাও কিন্তু আমরা মোটামুটি ছোটবেলা থেকে পড়ে আসতেছি। দুই জায়গাতেই কি হবে, দুই জায়গাতেই কিন্তু ডিলেইড প্যাসেজ অফ মিকোনিয়াম হবে। হ্যাঁ, মিকোনিয়াম আইলিয়াসেও ডিলেইড প্যাসেজ হবে মিকোনিয়ামের, এবং হচ্ছে যে হার্সপ্র্যাং ডিজিজেও কিন্তু ডিলেইড প্যাসেজ হবে, দুইটার ক্ষেত্রে কিন্তু সেম। আচ্ছা, এখন হার্সপ্র্যাং ডিজিজে কি হয় আর মিকোনিয়াম আইলিয়াসে কি হয়? মিকোনিয়াম আইলিয়াসে যেটা হয় সেটা হচ্ছে যে এখানকার যে আমাদের যে মিকোনিয়াম, এখানে এদের এদের সাথে কি থাকে, মিকোনিয়াম আইলিয়াসের সাথে কিন্তু সিস্টিক ফাইব্রোসিসের খুব ভালো রিলেশন আছে, প্রচুর সিস্টিক ফাইব্রোসিস কিন্তু এদের সাথে অ্যাটাচ। সিস্টিক ফাইব্রোসিস হলে যেটা হয় যে এদের যে সিক্রেশন গুলি এগুলি কিন্তু ঠিক হয়। তো মিকোনিয়াম আইলিয়াসের ক্ষেত্রেও তাই হয় যে সিক্রেশন এত ঠিক যে এটা গার্ড দিয়ে আর বের হচ্ছে না। ফলে যেটা হবে যে আপনি যখন এক্স রে করবেন, যেহেতু তার পুরা গার্ড জুড়েই হচ্ছে ফ্লুইড, হ্যাঁ, কিন্তু কোনো এয়ার তো এখানে ঢুকতেছে না, ফলে যেটা হবে যে আপনার হচ্ছে যে এখানে কিন্তু আপনি খুব সেকেন্ড। আচ্ছা, এখানে যেটা হবে যে হচ্ছে যে আপনি যেটা পাবেন আর কি, সেটা হচ্ছে যে আপনার এখানে আমরা যে এয়ার ফ্লুইড লেভেল নর্মালি কি করি পাই, তাই না? তো নর্মালি হচ্ছে যে আমরা এয়ার ফ্লুইড লেভেল পেতে হলে কি হয়, যে ফ্লুইডটা তো হচ্ছে যে আপনার ডিপেন্ডেন্ট পার্টে জমা হওয়ার জন্য আমরা যেটা হয় যে আমরা এয়ার ফ্লুইড লেভেলটা কিন্তু পেয়ে থাকি। তো এখানে রোগী বাচ্চা কিন্তু শ্বাস শ্বাস নিচ্ছে, খাচ্ছে, ফলে তার কিন্তু এয়ার কিছু ঢুকবে। বাট মিকোনিয়ামটা এত ঠিক থাকে যে এখানে সাধারণত ওই রকম ভাবে এয়ার ফ্লুইড লেভেল পাওয়া যায় না। এখানে যে একদম পাওয়া যাবে না তা না, পাওয়া যেতে পারে, বাট অত সহজে পাওয়া যায় না। আচ্ছা, তো এরকম একটা রোগী, তাহলে আমরা কি পড়ছি, আমরা এখন পড়ছি মিকোনিয়াম আইলিয়াস। মিকোনিয়াম আইলিয়াস আমরা বললাম যে আমরা বুঝবো কিভাবে, বাচ্চার নর্মালি 24 থেকে 48 ঘন্টার মধ্যে মিকোনিয়াম চলে যাওয়ার কথা। বাচ্চার যদি মিকোনিয়াম 48 ঘন্টার মধ্যেও না যায়, তখন এটাকে আমরা বলেছি ডিলেড প্যাসেজ অফ মিকোনিয়াম। এবং মিকোনিয়াম যখন ডিলেড প্যাসেজ হবে তখন কি হবে, বাচ্চার পেটও ফোলা থাকবে যেহেতু পায়খানা বের হচ্ছে না। এবং এই বাচ্চাগুলির নর্মালি কি থাকে, সিস্টিক ফাইব্রোসিস থাকে। এক্স রে করলে আমরা ওইভাবে ফ্লুইড লেভেল নাও পেতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কি করব, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে পার রেক্টাল কন্ট্রাস্ট দিতে হবে। পার রেক্টাল কন্ট্রাস্ট দিয়ে কি করব আমরা হচ্ছে যে এটা হচ্ছে যে আমরা এই যে থিক যে ভিসিড যে মিকোনিয়াম সেটা কিন্তু কিছুটা লুজ হতে পারে। পার রেক্টাল কন্ট্রাস্ট দেওয়ার পরেও যদি ইমপ্রুভ না হয়, তাহলে আমরা কি দিতে পারি, আমরা এনজি টিউব দিয়ে এন অ্যাসিটাইল সিস্টেট দিতে পারি। সেটা দিয়েও যদি আমরা এটাকে লিকুইডটাকে বের না করতে পারি, তারপরে হচ্ছে আমাকে কি করতে হবে, যে থিক যে মিকোনিয়াম প্লাগ এগুলিকে রিমুভ করার জন্য সার্জারি করা লাগতে পারে। তাহলে মিকোনিয়াম আইলিয়াস আমি প্রথমে কি করলাম, আমি হচ্ছে যে কন্ট্রাস্ট দিলাম, সরি এনেমা দিলাম, হ্যাঁ, পার রেক্টাল কন্ট্রাস্ট এনেমা দিলাম। আচ্ছা, তারপরে আমি কি করব, তারপরে হচ্ছে যে আমি এন অ্যাসিটাইল সিস্টেন দিতে পারি, এন অ্যাসিটাইল সিস্টেন দিতে পারি। তারপর যদি কাজ না হয়, তখন আমাকে কি করতে হবে, ল্যাপারোটমি করে আমাকে হচ্ছে যে এই যে থিক ভিসিড যে প্লাগগুলি আছে সেগুলিকে রিমুভ করে নিয়ে আসতে হবে। এই গেল হচ্ছে আমাদের মিকোনিয়াম আইলিয়াস। আচ্ছা, হার্টস্প্রাং এর ক্ষেত্রে কি হয়, হার্টস্প্রাং এর ক্ষেত্রে যেটা আমরা জানি যে এখানে যেটা যে আমাদের যে রেকটাল মিউকোসা, রেকটাল মিউকোসা হচ্ছে যে কমপ্লিটলি একটা জায়গাতে এক অ্যাংলিওনিক থাকে, তাই না? রেকটাল মিউকোসা এক অ্যাংলিওনিক থাকার কারণে ওই জায়গাটা কি হয়, ওই জায়গাটা হচ্ছে ন্যারো থাকে, এরকম ন্যারো থাকে, ওই জায়গাটা অ্যাপেরিস্টালটিক থাকে, বাট এটা প্রক্সিমাল যে পার্টগুলি আছে সেগুলিকে ডায়ালেটেড হয়ে যায়। তাহলে আপনি এখানে কি করবেন, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফুল থিকনেস রেকটাল বায়োপসি নিয়ে আপনাকে কিন্তু ডায়াগনোসিস করতে হবে। তাহলে আপনি হাউ টু কনফার্ম ডায়াগনোসিস, আপনাকে ফুল থিকনেস রেকটাল বায়োপসি নিতে হবে। ফুল থিকনেস রেকটাল বায়োপসি নিয়ে পরীক্ষা পাঠায় যদি দেখেন যে রোগীর হচ্ছে কোনো গ্যাংলিয়ন নাই ওই জায়গাতে, তাহলে আপনি কনফার্ম করবেন এটা হচ্ছে হার্টস্প্রাং ডিজিজ। এরপর আপনি কি করবেন, আপনি রেকটাল পুল থ্রু অপারেশন করবেন, এই জায়গাটা পুরো ফেলে দিয়ে উপর থেকে রেকটামকে নিচের দিকে নিয়ে এসে অ্যানাসের সাথে বাইরে দিবেন। এই হচ্ছে রেকটাল পুল থ্রু অপারেশন। তাহলে এটা গেল হচ্ছে আমাদের হার্টস্প্রাং ডিজিজ। তাহলে দেখেন, যখন আপনাকে বলবে যে ডিলেড প্যাসেজ অফ মিকোনিয়াম, তখন কিন্তু আপনার মাথায় মেইনলি দুইটা ডিলেড ডিজি চলে আসবে, একটা হচ্ছে হার্টস্প্রাং আর একটা হচ্ছে মিকোনিয়াম আইলিয়াস। আচ্ছা, এরপর হচ্ছে যে আরেকটা ডিজিজ আছে, সেটা হচ্ছে আমি এটা আরো আগে বলা দরকার ছিল, এটা হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াতে কি হয়, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াতে যেটা হবে যে একটা কোয়ানাল অ্যাট্রেসিয়াতে যেরকম দেখছেন যে কোয়ানা হচ্ছে বন্ধ, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়াতেও কিন্তু ইসোফেগাসটা বন্ধ থাকে। এখন ইসোফেজিয়াল যদি বন্ধ থাকে তাহলে তো মহাবিপদ, আসলেই মহাবিপদ। কারণ
তখন যেটা হয় যে এটা হচ্ছে ইসোফেগাস, তাই না? এই যে এরকম এটা শালা বন্ধ। আর এই যে এটার সামনে কি আছে, এটার সামনে কিন্তু হচ্ছে যে ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি, তাই না? এই যে এরকম ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি। আচ্ছা, আর এটার নিচে আবার হচ্ছে কি, এখানে হচ্ছে যে আবার বাকি পার্ট অফ দ্য গাট। এক্ষেত্রে তখন যেটা হয় যে নর্মালি যে আপনার হচ্ছে যে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া থাকে, এবং রোগীর কিন্তু আবার নিচের পার্টের সাথে কিন্তু একটা ফিসচুলাও থাকে, একটা অ্যাবনর্মাল কমিউনিকেশনও থাকে। ফলে যেটা হয় যে একই সাথে তার ট্রাকিও ইসোফেজিয়াল ফিসচুলাও থাকে, এবং বাচ্চার হচ্ছে পুরো গাট হচ্ছে পুরো ব্লাইন্ড। এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে এই বাচ্চাদের ক্ষেত্রে কমনলি পলিহাইড্রোঅ্যাপনিওস থাকে। কেন পলিহাইড্রোঅ্যাপনিয়াস থাকে? কারণ আমরা জানি যে বাচ্চা কিন্তু কন্টিনিউয়াসলি অ্যামনিওটিক ফ্লুইড খেতে থাকে। এই বাচ্চাগুলি কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড খেতে পারে না, কারণ এখানে আসার পরে এটা আবার হচ্ছে সে বমি করে বের করে দেয়। ফলে মার হচ্ছে পলিহাইড্রোঅ্যাপনিয়াস থাকে। এবং এখানে যেটা হবে যে বাচ্চা হওয়ার পরে যখনই তার হচ্ছে খাওয়াইতে নিবে, বাচ্চা কিন্তু চোকিং করবে, কারণ হচ্ছে তার তো কোনো খাবার নিজে যাচ্ছে না। নিচে না যাওয়ার কারণে তার সবগুলি খাবার অ্যাসপিরেট করে লাংসে ঢুকে বাচ্চা কিন্তু চোকিং করে সায়ানোটিক স্পেলে চলে যাবে। এটাই হচ্ছে ইসোফেজিয়াল অ্যাসফিক্সিয়া। খুব প্যাথেটিক সিচুয়েশন। আচ্ছা আচ্ছা, এর বাইরে আমরা আরেকটা খুব কমন একটা ঝামেলা আছে আমাদের বাচ্চাদের, সেটা হচ্ছে নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস। নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস। নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিসটা কি? এটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে একটা লাইফ থ্রেটানিং কন্ডিশন, নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস। এখানে কি হবে, এক নাম্বার ঘটনা যে এই সিনারিও যখন আপনি ডায়াগনোসিস করবেন তখন অবশ্যই বাচ্চার প্রিম্যাচুরিটি আছে কিনা এটা দেখে নিতে হবে। ইউজুয়ালি যেটা হয় যে প্রিম্যাচুর বাচ্চাদের ক্ষেত্রে নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস সব থেকে বেশি হয়। এবং কি হয় এখানে, যেটা গার্ডগুলি যেটা আছে এন্টেরোকোলাইটিস নাম শুনেই বুঝতে পারতেছেন, এবং নেক্রোটাইজিং দেখে যে গার্ডগুলি কিন্তু পচে যেতে থাকে। ফলে যেটা হয় যে বাচ্চার কিন্তু সিভিয়ার অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে। তারপরে তার সাথে কি থাকবে, তার কিন্তু ব্লাডি স্টুল যাবে, কারণ এখানে তো সব নেক্রোজ এরিয়া তো খুব খসে পড়ে যায়। এবং এখানে আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে গাট গুলি থাকে, হ্যাঁ, যে ধরেন যে এটা যে গাটের যে ওয়ালটা, এই গাটের ওয়ালে ছোট ছোট হচ্ছে কি থাকে, এয়ার জমা হয় কিন্তু। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে নিউম্যাটোসিস ইন্টেস্টিনালিস। নিউম্যাটোসিস ইন্টেস্টিনালিস। আচ্ছা, এটা দেখেও আপনি বুঝতে পারবেন এক্সরেতে যে আপনি যে গাটগুলি পাচ্ছেন, গাটের ওয়ালে ওয়ালে কি আছে, কিছু এয়ার দেখা যাচ্ছে। এবং এই যে ঘটনাটা ঘটে নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস, এটা ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে যে আপনি যেহেতু গাটে সমস্যা, আপনি কি করবেন, গাটকে কমপ্লিটলি রেস্ট দিবেন, এবং আপনাকে যেটা করতে হবে টিপিআর দিতে হবে বাচ্চাকে, কমপ্লিটলি ফুল টিপিআর। টিপিআর এর পরে আপনি দেখবেন যে আস্তে আস্তে ভালো অ্যান্টিবায়োটিক দিতে হবে, বাচ্চা কিন্তু আস্তে আস্তে কনজারভেটিভ ম্যানেজমেন্টে কিন্তু ইমপ্রুভ করে যাবে। বাট যদি নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিসের কারণে পারফোরেশন ডেভেলপ করে যায়, কারণ এখানে তো নেক্রোসিস হচ্ছে, স্লাফ আউট হচ্ছে, পারফোরেশন কিন্তু সহজেই হতে পারে, দ্যাট কেস আপনাকে ল্যাপারোটমি করতে হবে। তাহলে খুব সহজ, নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস এটা মেইনলি কি, কোলনে হচ্ছে ইনফেকশন। তো হচ্ছে এখানে কি হবে, এটা মেইনলি হয় কাদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে। প্রিম্যাচুরিটি হচ্ছে মেইন ফ্যাক্টর। কি কি ফিচার পাবেন, অ্যাবডোমিনাল ডিসপ্লেশন থাকে, প্যাসেজ অফ ব্লাড স্টুল থাকে। এক্সরে করলে কি পাবেন, নিউমাটোসিস ইন্টেস্টিনালিস। আচ্ছা, কিভাবে ট্রিটমেন্ট দিবেন, টোটাল গাট রেস্ট এবং টিপিএন দিবেন। যদি বাচ্চা পারফোরেশন ডেভেলপ করে যায় তাহলে আপনাকে ল্যাপারোটমি করতে হবে। আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে যে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে। এবার আমরা আসি হচ্ছে যে বিলিয়াস ভমিটিং। এই যে আমরা একটু আগে বলতেছি বিলিয়াস ও নন বিলিয়াস ভমিটিং, তাই না? নন বিলিয়াস কার ক্ষেত্রে বলছিলাম হচ্ছে আমরা বিলিয়াস ভমিটিং কার ক্ষেত্রে বললাম যেন, আমরা বললাম হচ্ছে পাইলোরিক। নন বিলিয়াস বললাম হচ্ছে পাইলোরিক স্টেনোসিসের ক্ষেত্রে, আর বিলিয়াস বললাম হচ্ছে ম্যালরোটেশনের ক্ষেত্রে। আচ্ছা, এছাড়া কোথায় কোথায় এই ঘটনা ঘটবে, একটা হচ্ছে ডিওডেনাল অ্যাট্রেসিয়া। তাহলে আমরা একটা আগে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া পড়ে আসছি, এবার একটা হচ্ছে ডিওডেনাল অ্যাট্রেসিয়া। ডিওডেনাল অ্যাট্রেসিয়া কি হবে, ডিওডেনাল অ্যাট্রেসিয়াতেও কিন্তু যেটা হবে, এখানেও কিন্তু আপনি এখানে কিন্তু যেটা হয় যে ডিওডেনাল যদিও অ্যাট্রেসিয়া আছে, বাট এখানকার যে অ্যাট্রেসিয়াটা থাকে, তাই না, আমরা তো জানি চারটা পার্ট। ডিওডেনাল অ্যাট্রেসিয়াতে কিন্তু যেটা হয় যে এখানে কিন্তু বিলিয়াস ভমিটিং এ হয়। তার মানে অ্যাট্রেসিয়াটা ডেভেলপ করছে কোথায় দেখেন, ডিস্টাল টু দি ওপেনিং অফ প্যানক্রিয়াটিক ডাক্ট, তাই না? এই জায়গাগুলিতে কোথাও অ্যাট্রেসিয়া থাকার কথা। এই কারণে ডিওডেনাল অ্যাট্রেসিয়াতে কিন্তু আমরা বিলিয়াস ভমিটিং পাবো। এবং আপনি যদি এক্সরে করেন তাহলে কি হবে দেখেন, আপনি যেটা পাবেন যে স্টোমাকে তো হচ্ছে আপনি বাবল পাবেন, কারণ স্টোমাক একটা বড় জায়গা, তাই না? এখানে আপনি গ্যাস বাবল পাবেন। আর এইটার পরের পার্টগুলি যেহেতু হচ্ছে যে আপনার বন্ধ, সুতরাং এটাও কিন্তু ডায়ালেটেড হয়ে যায়। ফলে এই জায়গাতেও কিন্তু আপনি একটা বড় গ্যাস বাবল পাবেন। তাহলে দেখেন এখানে আপনি কি পাচ্ছেন, এক্সরেতে ডাবল বাবল সাইন পাচ্ছেন। মানে আপনার একই সাথে স্টোমাকও যেহেতু বড়, আপনি ওখানে এয়ার বাবল পাচ্ছেন,
আবার আপনার যেহেতু এখানে ডিউটেরামটাও ডিস্টাল পার্টে হচ্ছে অবস্ট্রাক্টেড, সুতরাং প্রক্সিমাল যে ডিউটেরামগুলি আছে সেগুলি তো কিছুটা ডায়ালেটেড থাকে, ওইখানেও কিন্তু আপনি বাবল পাবেন এবং এখান থেকে আপনি বুঝতে পারবেন যে ডাবল বাবল সাইন। ডাবল বাবল সাইন পাওয়ার পর আপনি কি করতে হবে, আপনাকে কন্ট্রাস্ট স্টাডি করতে হবে। কন্ট্রাস্ট স্টাডি করলে তখন আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে কনফার্ম হয়ে যাব যে কন্ট্রাস্ট গুলি ডিউটেরামের একটা পার্ট পর্যন্ত যে তারপরে আর যায় নাই, তার মানে তখন কি বুঝবো আমরা যে এটা হচ্ছে ডিউটেরাল অ্যাট্রেসিয়া। তাহলে আমরা কি, তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম ডিউডেনাল অ্যাট্রেসিয়া। শুনে মনে হচ্ছে যে ডিউডেনাম তো বন্ধ, তার মানে এখানে নন বিলিয়াস হওয়ার কথা, বাট এখানে বিলিয়াস ভমিটিং হচ্ছে। এবং বাচ্চা কিভাবে প্রেজেন্ট করবে, বাচ্চা কিন্তু জন্মের কিছুক্ষণ পরে থেকেই বমি করা শুরু করবে, কারণ তার ডিউডেনাম তো পুরো ব্লকড। এক্সরে করলে কি পাবেন, ডাবল বাবল সাইন পাবেন। কনফার্ম করবেন কিভাবে, কন্ট্রাস্ট স্টাডি করে। কন্ট্রাস্ট মানে কি, বেরিয়াম সোয়ালো, বেরিয়াম মিল করে আপনাকে এটা ডায়াগনোসিস করতে হবে। আচ্ছা, এরপরে কি আছে, ম্যাল রোটেশন উইথ ভলভুলাস আছে, তাই না? ম্যাল রোটেশন আমরা একটু আগে পড়ে আসছি। আমরা ডায়াগনোসিস করব কিভাবে, আমরা বলছি অলরেডি, আমরা আপার জিআইটি কন্ট্রাস্ট স্টাডি করলে ডিজে ডিজে ফ্লেক্সারটা দেখবো, আর আল্ট্রাসাউন্ড করে আমরা সুপিরিয়র মেজেন্টিক আর্টারি এবং সুপিরিয়র মেজেন্টিক ভেনের রোটেশনটা দেখবো। অপারেশন করবো কি, লার্জ প্রসিডিউর। এছাড়া কি হতে পারে, জেজুনাল এবং আইলিয়া ল্যাকটেশিয়া হতে পারে, মানে আর একটু নিচের দিকে হবে। বাট এইটা রোগীগুলি কি হবে, যেহেতু খাবার ওই পর্যন্ত যদি সময় লাগে, বাচ্চাগুলো কিন্তু একটু লেটে প্রেজেন্ট করবে। একটা যেমন জন্মের সাথে সাথে বমি শুরু হয়েছিল, এটা কিন্তু জন্মের সাথে সাথে বমি শুরু হবে না, বাট ইউজুয়ালি যেটা হয় 24 ঘন্টার মধ্যেই বমি হয়, বাট একদম ডিউডেনাল অ্যাট্রেসিয়া যেরকম সাথে সাথে হচ্ছে ওই রকম হয় না। এক্ষেত্রে আমার ট্রিটমেন্ট কি, ল্যাপারোটমি করে প্রাইমারি রিসেকশন করে এফেক্টেড জায়গাটা ফেলে দিয়ে আমরা ক্যানাস্টোসিস করে ফেলতে হবে। আচ্ছা, আর মিকোনিয়াম আইলিয়াস হচ্ছে আরেকটা কারণ, যেটা কারণে আমরা হচ্ছে যে বিলিয়াস ভমিটিং পাবো, সেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিসের কারণেও কিন্তু আমরা বিলিয়াস ভমিটিং পেতে পারি, সেটাও কিন্তু আমরা অলরেডি ডিসকাস করে আসি। তাহলে বিলিয়াস ভমিটিং এ কি কি কজ বললাম দেখেন, একটা বললাম ডিউডেনাল অ্যাট্রেসিয়া, একটা বললাম মেল রোটেশন উইথ ভলভুলাস, একটা বললাম জেজুনাল আইলিয়াল অ্যাট্রেসিয়া, একটা মিকোনিয়াম আইলিয়াস, নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস। হার্সপ্রাইং ডিজিজ, হার্সপ্রাইং ডিজিজের ক্ষেত্রে কি বিলিয়াস ভমিটিং হবে? নর্মালি যেটা হয় যে হার্সপ্রাইং ডিজিজটা কি হচ্ছে দেখেন, মিকোনিয়াম আইলিয়াসে কিন্তু প্যাথোলজিটা স্মল গাটে, বাট হার্সপ্রাইং ডিজিজ এটা কিন্তু প্যাথোলজিটা হচ্ছে লার্জ গাটে। তো লার্জ গাটে কিন্তু ভমিটিং হচ্ছে সবার লাস্টে আসে। তো এই কারণে যেটা হয় যে হার্সপ্রাইং ডিজিজে সাধারণত ভমিটিং অতটা প্রমিনেন্ট থাকে না, বাট যদি বমি হয় তাহলে কিন্তু ওটাও বিলিয়াস ভমিটিংই হবে। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে আরেকটা কমন, কমন অতটা না, এটা অনেক খুব আনকমনও না, কমনও না, এটা হচ্ছে বিলিয়ারি অ্যাট্রেসিয়া। তাহলে দেখেন, বিলিয়ারি অ্যাট্রেসিয়া নাম শুনে বুঝে যেতেছে আমরা তো আজকে সারাদিন খালি অ্যাট্রেসিয়া নিয়ে আসি। কোয়ানাল অ্যাট্রেসিয়া, তারপরে হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, ডিউডাল অ্যাট্রেসিয়া, জেজুনাল অ্যাট্রেসিয়া, আইলিয়াল অ্যাট্রেসিয়া, এবার পড়তেছে হচ্ছে বিলিয়ারি অ্যাট্রেসিয়া। এটা একটা প্যাথেটিক কন্ডিশন। বিলিয়ারি অ্যাট্রেসিয়াতে কি হবে আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের যে বিলিয়ারি চ্যানেলগুলি আছে সেগুলি ব্লকড হয়ে যাবে। আচ্ছা, এটা কি, এটা যেটা হয় যে হচ্ছে যে এখানে যে বিলিয়ারি ট্রি, সেটা কি, যে ইউজুয়ালি হচ্ছে আমাদের বিলিয়ারি ট্রি মানে কি, আমরা জানি যে আমাদের রাইট অ্যান্ড লেফটে কি আছে, রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট, তারপরে এখানে কি আছে, এখানে হচ্ছে কমন বাইল ডাক্ট, এটা গল ব্লাডার, তারপর সরি সিস্টিক ডাক্ট, তারপরে এটা হয়ে গেল হচ্ছে কমন বাইল ডাক্ট। এখানে যেটা হয় যে বিলিয়ারি অ্যাট্রেসিয়াতে এই যে এরিয়াগুলি, আমাদের যে এই যে এক্সটার্নাল যে বিলিয়ারি চ্যানেলগুলি, এগুলি কি হয়, এগুলি হচ্ছে পুরো ডিস্ট্রয়েড হয়ে যায়, অবলিটারেটেড হয়ে যায় লুমেনগুলি। কেন? কারণ বলা হয় যে এটা নাকি হচ্ছে এখানে একটা ইনফ্লামেটরি কোলানজিওপ্যাথি হয়। এটা আসলে অত ওয়েল আন্ডারস্টুড কোনো মেকানিজম না, বাট জন্মের পরে যেটা হয় যেখানে ইনফ্লামেটরি কোলানজিওপ্যাথি ডেভেলপ করে, ফলে এই অবলুমেনগুলি সবগুলি হচ্ছে অবস্ট্রাক্টেড হয়ে যায়। ইনফ্ল্যামেটরি কোলানজিওপ্যাথি হয়ে এটা হচ্ছে অবস্ট্রাক্টেড হয়ে যায়। এবং এই কারণে এখানে যেটা হয় যে বাচ্চার যে বাইলগুলি তৈরি হচ্ছে সেগুলি কিন্তু তার বাইরে যেতে পারে না। এবং এখানে যেটা হয়, যেটা কিন্তু জন্মের সাথে সাথে এই এই ডিজিজটা কিন্তু প্রেজেন্ট করে না, কারণ জন্মের সাথে সাথে কিন্তু এই চ্যানেলগুলি ওপেন থাকে। 1 থেকে 2 সপ্তাহ পরে কিন্তু এই যে ইনফ্লামেটরি কোলানজিওপ্যাথি নামক যে জিনিসটা, যেটা নট ওয়েল আন্ডারস্টুড, সেটা ঘটে কিন্তু এই বিলিয়ারি চ্যানেলগুলিকে এফেক্ট করে। ফলে বাচ্চা ফার্স্ট উইকে কিন্তু ভালো আছে, বাচ্চা ইজ ওয়েল, বাট সেকেন্ড থার্ড উইক থেকে যেটা হয় যে বাচ্চার কিন্তু জন্ডিস ডেভেলপ করে। তো জন্ডিসটা কি ধরনের, অবস্ট্রাকটিভ প্যাটার্ন, তার মানে এখানে পেল স্টুল, ইয়েলো ইউরিন থাকবে। এবং এটা দেখে আপনাকে সাসপেক্ট করতে হবে যে বাচ্চার জন্ডিস বাট ভালো হচ্ছে না, 14 দিন পার হয়ে গেছে এখনো জন্ডিস রয়ে গেছে, তখন কিন্তু আপনাকে এই জিনিসগুলি মাথায় নিতে হবে। কিভাবে ডায়াগনোসিস করবেন, আপনি তো লিভার ফাংশন টেস্ট করবেন, করলে এখানে অবস্ট্রাকটিভ প্যাটার্ন পাবেন। আল্ট্রাসাউন্ড করলে দেখবেন যে আপনার হচ্ছে যে কোনো এক্সট্রা হেপাটিক কজ আছে কিনা, সেটা আপনি এটা
ইয়ে করতে পারেন। আর আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে যে হিটা স্ক্যান করা যায়। হিটা স্ক্যান জিনিসটা কি? হিটা স্ক্যান হচ্ছে হেপাটো ইমিউনো ডাইঅ্যাসিটিক অ্যাসিড রেডিওনিউক্লাইড স্ক্যান। এরা কি করে? এটা যেটা হয় যে এটা দিয়ে আপনি মেনলি বুঝতে পারবেন যে রোগী যেটা হবে যে যেহেতু বাইল বিলিয়ারি ট্রির যে সেলগুলি আছে মানে হেপাটোসাইট যেগুলি আছে, হেপাটোসাইট তো ভালো কাজ করছে, ফলে ওরা কিন্তু বাইল তৈরি করতেছে। তো বাইল তৈরি করার জন্য যা যা লাগে সেগুলি কিন্তু গুড আপটেক হবে, বাট যখন এক্সক্রিশন হবে তখন কিন্তু দেখা যাবে না, কারণ এক্সক্রিশন তো করতে পারতেছে না, কারণ কি ওই লুমেন তো পুরো অবলিটারেটেড। ফলে হিটা স্ক্যান আপনি পাবেন যে আপটেক খুব ভালো, বাট এক্সক্রিশন হচ্ছে খারাপ। এটা থেকে আপনি 100% শিওর হয়ে যাবেন যে রোগীর অবস্থা খারাপ। আর ম্যানেজমেন্ট কি করবেন? এটা হচ্ছে যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করবেন তত তাড়াতাড়ি ভালো। 8 সপ্তাহের মধ্যে যদি আপনি এটা ডায়াগনোসিস করতে পারেন তাহলে আপনি কি করতে পারেন? পোর্টো জেজুনোস্টমি করে দিতে পারেন, মানে একদম ওই যে পোর্টা হেপাটিসের সাথে জেজুনামকে লাগাই দিয়া আপনি হচ্ছে যে এটাকে ম্যানেজ করতে পারেন। বাট 8 সপ্তাহ যদি বেশি দেরি হয়ে যায় তাহলে ততদিনে লিভার অলরেডি গন, সিরোটিক হয়ে যায়। তখন হচ্ছে আপনাকে কি করতে হবে? কাসাই এই লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। বুঝা গেছে? তাহলে আমরা বললাম কি 8 সপ্তাহের মধ্যে হলে আপনি কি করবেন? রুয়ে নয় পোর্টো জেজুনোস্টমি। যেহেতু এক্সট্রা হেপাটিক চ্যানেলগুলি সব নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য পোর্টা হেপাটিসের কাছে জেজুনবি নিয়ে এসে জোড়া দিয়ে দিতে হবে। এটাকে বলা হচ্ছে পোর্টো জেজুনোস্টমি, এবং এই প্রসিডিউর একটা নাম আছে, এক জাপানিজ বিজ্ঞানীর নামে এটা নাম, সেটা হচ্ছে কাসাই প্রসিডিউর। কাসাই প্রসিডিউরটা যদি আপনি না করতে পারেন বা এটা যদি ফেল করে যায় তখন আর কিচ্ছু করার নাই, আপনাকে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, এছাড়া আর আপনার কোনো ওয়ে নাই, আপনার আর কোনো উপায় নেই। তাহলে বিলিয়ারি অ্যাট্রেসিয়া থেকে আপনার টেক হোম মেসেজ কি? বাচ্চা ফার্স্ট উইকে ভালো থাকে, সেকেন্ড উইক থেকে কি হয়? ইনফ্লামেটরি কোলাঞ্জিওপ্যাথি হয়ে এক্সট্রা হেপাটিক বিলিয়ারি চ্যানেলগুলি সব ডিস্ট্রয়েড হয়ে যায়। ফলে কি হবে? সিভিয়ার জন্ডিস ডেভেলপ করবে, অবস্ট্রাকটিভ প্যাটার্ন জন্ডিস, এবং আপনি যদি আল্ট্রাসোনোগ্রাম করেন কোনো অবভিয়াস কজ খুঁজে পাবেন না। হিটা স্ক্যান করলে দেখবেন খুব ভালো বাইল তৈরি হচ্ছে, বাট বাইলের কোনো এক্সক্রিশন নাই। যদি 8 সপ্তাহের মধ্যে প্রেজেন্ট করে কাসাই প্রসিডিউর করে দিবেন, যেটা হচ্ছে পোর্টো জেজুনোস্টমি। 8 সপ্তাহ পরে যদি প্রেজেন্ট করে তাহলে ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, আবার কাসাই যদি ফেল করে তাহলেও ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে যে নেফ্রোব্লাস্টোমা হচ্ছে একটা পেডিয়াট্রিক সার্জারি ইম্পর্টেন্ট ইস্যু, বাট এটা নিয়ে আমরা গতদিন ডিসকাস করে আসছি। স্পেশালি নেফ্রোব্লাস্টোমা এবং নিউরোব্লাস্টোমা এই দুটাকে আপনাকে খুব ভালো করে পার্থক্য করতে হবে। এরপর হচ্ছে আম্বিলিকাল কিছু ডিসঅর্ডার আছে বাচ্চাদের, সেগুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আম্বিলিকাল ডিসঅর্ডার, আম্বিলিকাল ডিসঅর্ডার গুলি কি কি আছে? আম্বিলিকাল ডিসঅর্ডারের মধ্যে একটা হচ্ছে সব থেকে কমন যেটা, সেটা হচ্ছে কি আম্বিলিকাল হার্নিয়া। আম্বিলিকাল হার্নিয়া, হার্নিয়া কিন্তু আমরা দেখেন আপনাদের খেয়াল আছে, আমরা যখন ইনগুইনাল হার্নিয়ার কথা পড়ে আসছি তখন কিন্তু আমরা কি বলছিলাম যে হার্নিয়া থাকলে শালাকে তাড়াতাড়ি অপারেশন করে ফেলতে হবে। বাট আম্বিলিকাল হার্নিয়া হচ্ছে একটা হার্নিয়া যেটাতে কি আপনি কিন্তু ওয়েট করতে পারেন। কত বছর বয়স পর্যন্ত ওয়েট করবেন? বলা হয় যে আম্বিলিকাল হার্নিয়া নিজে থেকেই হচ্ছে যে আপনার বন্ধ হয়ে যায়। এই কারণে এটা হচ্ছে যে আপনাকে 3 বছর বয়স পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। 3 বছরের মধ্যে যদি এটা বন্ধ না হয় তার মানে এটা বন্ধ হওয়ার চান্স অনেক কম, তারপরে আপনি কিন্তু এটা অপারেশন করতে পারেন। আচ্ছা, এর বাইরে আর কি হতে পারে? আম্বিলিকাল কন্ডিশনের মধ্যে প্যারা আম্বিলিকাল হার্নিয়া হতে পারে। প্যারা আম্বিলিকাল হার্নিয়াও কি এটাও হচ্ছে যে আপনার নিজে থেকে চলে যেতে পারে, বাট ইউজুয়ালি এটা কিন্তু আম্বিলিকাল হার্নিয়ার মতো এত সহজে যায় না, এই কারণে এখানে কিন্তু সার্জারি লাগে সাধারণত। কবে করবেন এটা আমাদের আসলে তেমন একটা দরকার নাই। আচ্ছা, আম্বিলিকাল হার্নিয়াটা কিন্তু দরকার আছে, ওইটা কিন্তু 3 বছরের পরে করতে হবে। বাট প্যারাম্বিলিকাল হার্নিয়াটা আপনার অপারেশন করতে হবে, বাট এটা কবে করতে হবে এটা হচ্ছে যেভাবে কিন্তু কোনো উল্লেখ করা নাই। আচ্ছা, আর কি হতে পারে? এখানে ইনফেকশন হতে পারে, এটাকে বলা হচ্ছে ওমফ্যালাইটিস। এটা কিন্তু মোটামুটি একটা খুব সিরিয়াস কন্ডিশন, হ্যাঁ, ওমফ্যালাইটিস। এবং আপনারা যারা এটা গ্রামে এখন যারা আছেন তারা পাবেন যদি পেডিয়াট্রিক কর্নারে বসেন। আমি আমার উপজেলা লাইফের লাস্ট 4-5 মাস পেডিয়াট্রিক্সে ছিলাম, তো এখানে দেখছি এটা কিন্তু খুব খারাপ একটা কন্ডিশন। এবং যেটা সমস্যা আর কি, যে ওরা যে নাভি পড়ার জন্য অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র দেয়। ইভেন কোনো কোনো জায়গাতে তো গোবর টোবর দেওয়ার প্রচলন ছিল, এখন নাই, বাট আগে এরকম ছিল। ওখানে এখনো যেটা করে যে ওরা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের যে মানে ওষুধপত্র গাছরা কিন্তু লাগায়। তো এই ক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে যে ইনফেকশন হয়ে যায়, এবং ইনফেকশন হলে অসুবিধা যেটা আর কি, যে আম্বিলিক অ্যাসিডের সাথে তো ডিরেক্ট লিভারের রিলেশন। তো ওইখানে কিন্তু যেটা হয় যে পোর্টাল পায়েমিয়া ডেভেলপ করে যায়। পোর্টাল পায়েমিয়া হয়ে পোর্টাল ভেন থ্রম্বোসিস হয়ে রোগী কিন্তু মারা যেতে পারে। এই কারণটা কিন্তু পোটেনশিয়ালি খুবই সিরিয়াস একটা কন্ডিশন। এবং
এই ক্ষেত্রে যেটা হয় যে এদের মেইন কারণ হচ্ছে কিন্তু স্ট্যাফাইলোকোকাস অরিয়াস। তাহলে এটা হচ্ছে আমরা একটা জিনিস পাইলাম মাইক্রোবায়োলজির, সেটা হচ্ছে ওমফালাইটিসের কারণ কি? ওমফালাইটিসের কারণ হচ্ছে স্ট্যাফাইলোকোকাস অরিয়াস। এটা কিন্তু সিরিয়াস কন্ডিশন। কেন কন্ডিশন সিরিয়াস? কারণ এখানে পোর্টাল পাইমা ডেভেলপ করে পোর্টাল ভেন থ্রম্বোসিস হয়ে কিন্তু একদম পুরা মানে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে রোগী মারা যেতে পারে। তাহলে এই কারণে ওমফালাইটিস খুব সিরিয়াস একটা কন্ডিশন। এছাড়া কি আরেকটা খুব কমন কন্ডিশন হচ্ছে আম্বিলিকাল গ্রানুলোমা। আপনার কাছে নিয়ে আসবে, বলবে হচ্ছে যে হাই হাই আম্বিলিকাসের কাছে এরকম একটা লাল রঙের টকটকে লাল রঙের একটা টিউমার দেখা যাচ্ছে। এই টিউমার হাত দিলেই হচ্ছে রক্ত বের হয়। আবার হচ্ছে এখান থেকে মাঝে মধ্যে হাত না দিলেও হচ্ছে যে কেমন যেন একটা লাল লাল রক্তের মতো আসে। একদম রোগী আপনার পুরো মাথা খেয়ে ফেলবে। জিনিসটা কিন্তু খুব কমন এবং এটা ট্রিটমেন্টে খুব সহজ। সেটা হচ্ছে সিলভার নাইট্রেট দিয়ে আপনাকে হচ্ছে যে এটা সিলভার নাইট্রেট অ্যাপ্লিকেশন লিখে দিতে হবে আর কি। টপিক্যালি এটা ওই জায়গাতে লাগাবে। এটাকে বলে কেমিক্যাল কটারি। কেমিক্যাল কটারি করে আম্বিলিকাল গ্রানুলোমা কিন্তু ভালো হয়ে যায়। তাহলে আম্বিলিকাল গ্রানুলোমাটা কি হবে? এখানে যেটা হবে যে এখানে একটা চেরি রেড লেশন থাকবে আম্বিলিকাসে। হাতে টাচ করলেই ব্লাড যাবে, আর হাতে টাচ না করলেও এখান থেকে কিছু ডিসচার্জ আসে। আপনি ট্রিটমেন্ট দিবেন কিভাবে? সিলভার নাইট্রেট টপিক্যালি অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এছাড়া আরেকটা কি আছে? দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে পারসিস্টেন্ট ইউরাকাস আর পারসিস্টেন্ট ভিটুলোইন্টেস্টিনাল ডাক্ট। পারসিস্টেন্ট ইউরাকাস জিনিসটা কি? ইউরাকাস মানে বুঝতেই পারতেছেন যেটা হচ্ছে যে ব্লাডারের সাথে রিলেশন। তাহলে ইউরাকাস হলে যেটা হয় যে আপনার যে আম্বিলিকাস এখান থেকে কি বের হবে? এখান থেকে ইউরিন আসবে। আর ভিট্রেলো ইন্টেস্টিনাল ডাক্ট যদি পারসিস্টেন্ট থাকে তাহলে কি হবে? এখান থেকে হচ্ছে যে আপনার ইন্টেস্টিনাল কন্টেন্ট আসবে। তো এইটা হচ্ছে যে একটা খুব কমন সিনারিও আপনাকে পরীক্ষা করে দিবে। আপনাকে বুঝতে হবে কি দিয়ে যে এখানে প্রত্যেক দুই জায়গাতেই যেটা হবে যে ইউরাকাসটা হচ্ছে আপনি প্রথমে বুঝে নেন যেটা থাকে ব্লাডারের সাথে রিলেটেড, আর পারসিস্টেন্ট ভিট্রেলো ইন্টেস্টিনাল ডাক্টটা থাকে গাটের সাথে রিলেটেড। তো তাহলে যখন বাচ্চা কাঁদতে যাবে তখন কি অ্যাবডোমিনাল প্রেশার রাইজ করবে। অ্যাবডোমিনাল প্রেশার যখন রাইজ করবে তখন কি হবে? ইউরাকাস দিয়ে আসবে হচ্ছে স্ট্র কালারের ইউরিন। তো আপনাকে তারা এভাবে গাইড করবে যে হচ্ছে যে রোগী কাঁদলে তারা কিন্তু স্ট্র কালারের ফ্লুইড বের হয়। তাহলে আপনাকে এটা ধরে নিতে হবে এটা হচ্ছে ইউরাকাস। আর যদি এরকম থাকে যে একটু দুর্গন্ধযুক্ত কোনো কিছু বের হচ্ছে তাহলে আপনি ধরে নেবেন এটা হচ্ছে স্মল ইন্টেস্টিনাল কন্টেন্ট। তখন আপনাকে এটা ডায়াগনোসিস করতে হবে ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্ট। এই দুইটা জিনিস হচ্ছে আপনাকে ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, তাহলে ইউরাকাসে ইউরিন আসবে, ইন্টেস্টিনাল ডাক্টে ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্টে আসবে স্মল অয়েল কন্টেন্ট। ইউরাকাসের এটা কালারটা হবে মেনলি স্ট্র কালার বা ইউরিনের কালার। ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্টটার ক্ষেত্রে কেমন ব্রাউনিশ টাইপের একটা ডিসচার্জ টাইপের গন্ধ থাকতে পারে। এটা দেখে আপনি বুঝবেন এটা হচ্ছে পারসিস্টেন্ট ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্ট। আচ্ছা, এরপরে আম্বিলিকাসের ডিসঅর্ডারের বাইরে এরপরে আছে হচ্ছে যে বাচ্চাদের অ্যানাসে কি কি সমস্যা হয়, মানে পেডিয়াট্রিক প্রক্টলজি। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুব কমন অ্যানাল ফিসার, খুবই কমন কিন্তু। কারণ বাচ্চারা যেটা করে যে খেলাধুলা করার জন্য ওরা যেটা করে হচ্ছে যে টয়লেটের যখন চাপ আসে তখন এটাকে সাবসাইড করা যায়। গেলে তো মজাটা নষ্ট। এইভাবে বারবার সাবসাইড করাইতে করাইতে দেখা যায় যে পায়খানা একদম ব্রেক টাইমে দীর্ঘ সময় থেকে পুরো শক্ত হয়ে যায়। এই পায়খানা যখন চেক করতে যায় তখন কিন্তু অ্যানাল ফিসার খুব কমন। অ্যানাল ফিসার হচ্ছে যে একটা কমন কজ অফ বাচ্চাদের পেডিয়াট্রিক প্রক্টলজির প্রেজেন্টেশন। আপনারা জানেন অ্যানাল ফিসারের কি প্রেজেন্টেশন, সেটা আমি ডিসকাস করতেছি না। আচ্ছা, হেমোরয়েড যেটা এটা কিন্তু খুবই আনকমন বাচ্চাদের ক্ষেত্রে। হেমোরয়েড সাধারণত তেমন এটা পাওয়া যায় না। বাট আইবিডি যেটা আছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ সেটা কিন্তু আবার অনেক বাচ্চার ক্ষেত্রে পাওয়া যেতে পারে। আচ্ছা, আর কি পাওয়া যেতে পারে? আরেকটা খুব কমন হচ্ছে আমাদের পলিপ। বাচ্চার ক্ষেত্রে যেটা হয় যে জুভেনাইল পলিপ থাকে। জুভেনাইল পলিপ থাকলে কি হবে? বাচ্চারা একদম পুরো পেইনলেস পেইনলেস কিন্তু তার কি হবে? হেমাটোকেজিয়া হবে, তাই না? পার রেক্টাল ব্লিডিং হবে, পেইনলেস হেমাটোকেজিয়া হবে এবং মা বলবে যে বাচ্চা টয়লেটে গেলে ওর ওখান থেকে প্রচুর ব্লিডিং হয় এবং একটা আঙ্গুরের থুকার মতো কিছু পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে আসে। লাল টকটকে লাল রঙের একটা জিনিস যেটা আঙ্গুরের থোকার মতো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে আসে। পায়খানা শেষে আবার এটা ভিতরে ঢুকে যায় এবং ওখান থেকে রক্ত আসে। এরকম যদি কোনো সিনারিও বলে যে কিছু একটা বের হয়ে আসতেছে তাহলে আপনি এটা বুঝবেন এটা হচ্ছে জুভেনাইল পলিপ। এবং এই জুভেনাইল পলিপ কিন্তু বাচ্চাদের কিন্তু খুব কমন কজ অফ ব্লিডিং পার রেক্টাম। তাহলে জুভেনাইল পলিপের মাথা আপনার ঢুকাই দিলাম যে এখান থেকে ব্লিডিং হয় প্রচুর এবং মা বলবে কি যে চেরি রেড টাইপের একটা লেশন, একটা আঙ্গুরের থোকা, এটা বের হয়ে আসে পায়খানা করার সময়। আচ্ছা, এরপরে বাচ্চাদের ক্ষেত্রে ইনগুইনাল হার্নিয়া খুব কমন। আমরা তো বলে আসছি ইনগুইনাল হার্নিয়া হলে বাচ্চাকে কি করতে হবে? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইনগুইনাল হার্নিয়াটমি করতে হবে, কারণ ইনগুইনাল হার্নিয়াতে স্ট্র্যাঙ্গুলেশন হওয়ার চান্স অনেক অনেক বেশি। আচ্ছা, এটা হচ্ছে আপনারা জানেন। এরপরে আমরা আসি হচ্ছে হাইড্রোসিল। বাচ্চার ক্ষেত্রে আমরা গতদিন আলোচনা করছি। বাচ্চাদের হাইড্রোসিল হলে কি করতে হবে? আপনার কিন্তু তাড়াতাড়ি অপারেশনটা করে ফেলতে হবে। কারণ হচ্ছে যে হাইড্রোসিলও কিন্তু বেসিক্যালি বাচ্চাদের যে হাইড্রোসিল সেটা কি? এটা কিন্তু ওয়ান টাইপ অফ হার্নিয়া। তো সুতরাং বাচ্চাদের হাইড্রোসিলের ক্ষেত্রে কিন্তু আপনার অপারেশন হবে হার্নিওটমি। এটা কিন্তু ভোলা যাবে না। হ্যাঁ, আচ্ছা, হাইপোস্পাইডিয়াস হচ্ছে আরেকটা কন্ডিশন বাচ্চাদের। আপনারা জানেন যে
পেনিসের ভেন্ট্রাল সারফেস যেটা আছে, এই ভেন্ট্রাল সারফেসে কি হয়, এখানে হচ্ছে যে আমাদের বাচ্চার যে হাইপোস্পাইডিয়াস, তাই না? হাইপোস্পাইডিয়াস আপনারা সবাই জানেন যে এখানে কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে পেনিসের ভেন্ট্রাল সারফেস আর ডর্সাল সারফেস কোনটা, এটা কিন্তু ভুল করা যাবে না। তো নর্মালি যেটা হয় যে একটা অ্যানাটমিক্যাল পজিশনে, মানে এটা যদি হচ্ছে একটা হিউম্যান হয়, তো নর্মালি যদি অ্যানাটমিক্যাল পজিশনে এটা যদি হচ্ছে যে ফ্যালাস বা পেনিসটা হয়, তো এই যে আন্ডার সারফেস যেটা, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে যে ভেন্ট্রাল সারফেস। উপরের দিকে যেটা, এটা কিন্তু হচ্ছে ডর্সাল সারফেস। এটা কিন্তু ভুল করা যাবে না। হাইপোস্পেডিয়াসে কি হবে, এই যে আন্ডার সারফেস গুলিতে কি হবে, ওপেনিংটা ডেভেলপ করবে। এবং এখানে আর সাথে কি হবে, আন্ডার সারফেস যখন ওপেনিং ডেভেলপ করবে, তখন ওই জায়গার ফোর স্কিন যেটা থাকে সেটাও কিন্তু ডেফিসিয়েন্ট থাকে। হাইপোস্পেডিয়াসে হচ্ছে আর কি হয় আপনারা জানেন যে ওটা কিন্তু বাঁকা থাকতে পারে, কর্ডিও থাকতে পারে, তাই না? তার মানে হাইপোস্পেডিয়াসে কি থাকে, যে পেনিসটার হচ্ছে যে আন্ডার সারফেসে এই যে এরকম একটা স্ট্রাকচার ডেভেলপ করবে, এই যে এরকম, যে এই জায়গাতে ওপেনিংটা যেটা এই জায়গাতে থাকার কথা ছিল সেটা এখানে না থেকে আছে এখন কোথায়, এটা আছে হচ্ছে যে এই জায়গাটা। এবং এখানে তখন কি হয়, যে এখানে যে সুন্দর করে হচ্ছে যে একটা একটা পুরাটা জুড়ে যে হচ্ছে যে একটা ইয়ে থাকার কথা ছিল, কি যেন বলে হচ্ছে যে আপনার প্রিপিউস থাকার কথা ছিল, সেটা কিন্তু থাকে না, এটা কিন্তু ডেফিসিয়েন্ট থাকে। আর কি হয়, এখানে কিন্তু যে দেখেন এখানে একটা বাঁকা জায়গা দেখা যাচ্ছে, একটা কর্ডই থাকে। তার ম্যানেজমেন্ট কি করবেন, আমাকে যেটা করতে হবে যে অর্থোপ্লাস্টি করতে হবে। প্রথমে যে বাঁকা জিনিসটা আছে সেটা সোজা করতে হবে, সোজা করে তারপর কি করতে হবে, ইউরেথ্রোপ্লাস্টি করতে হবে, মানে যেটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং দূরে আছে সেটারে টিপ অফ দা গ্লান্সে নিয়ে আসতে হবে। এটা কখনো আমরা দুইটা প্রসিডিউর একসাথে করি, কখনো দুই ভাবে করি। আচ্ছা, আর কি আছে, আরেকটা আছে হচ্ছে যে ভেসিকো ইউরেট্রাল রিফ্লাক্স, বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন। হাইপোস্পাইডিয়াস কিন্তু বাচ্চাদের খুবই কমন, বলা হয় যে 300 বাচ্চার একজনের কিন্তু হাইপোস্পাইডিয়াস আছে। আপনি চিন্তা করে দেখছেন, 300 বাচ্চার একজন যদি মানে পজিটিভ থাকে, তাহলে বাঙালি পুরুষ আছে কত? মোটামুটি ধরেন 10 কোটি, 10 কোটি হিসাব করলে কিন্তু প্রচুর, প্রায় 30 লাখ লোকের মনে হয় আমাদের হাইপোস্পাইডিয়াসের সমস্যা আছে। আচ্ছা, তো একটা হচ্ছে যে ভিইউআর, ভেসিকো ইউরেটারাল রিফ্লাক্স। এইটা হচ্ছে যে আমাদের এটা জানতে হবে, এটা কি, এটা হচ্ছে যে যেটা হয় যে আমাদের যে আমরা যেটা বলতেছিলাম আর কি, যে ব্লাডারের, এটা হচ্ছে যে ইউরেথ্রা, এখানে কি, এটা হচ্ছে যে একটা ইউরেটার, এটা হচ্ছে একটা ইউরেটার। নর্মালি কি হয়, যখন হচ্ছে যে আপনার আমরা এই ব্লাডার কন্ট্যাক্ট করে, তখন কিন্তু ইউরিন সব হচ্ছে এখান দিয়ে চলে যায়, এদিক দিয়ে কিন্তু সাধারণত উপরের দিকে ওঠে না। বাট এই ক্ষেত্রে যেটা হয় ভেসিকুলার রিফ্লেক্সে, যে ইউরিন নিচের দিকেও যেমন যায়, আবার উপরের দিকে কিন্তু যায়। ফলে কি হবে দেখেন, ইউরেটারটা কিন্তু ডায়ালেটেড হয়ে যাবে, এবং ইউরেটার দিয়ে কিন্তু এই যে রিফ্লাক্স করতেছে যে ইউরিনটা, যেটা কিন্তু প্রেসার ফেলবে কার উপরে, পুরো যে কিডনির উপরে কিন্তু কিডনি কিন্তু আলটিমেটলি হাই প্রেসারের এগেনস্টে কাজ করতে করতে একসময় কিন্তু কিডনি ফেল করে যাবে। তো ভেসিকো ইউরেট্রাল রিফ্লাক্স এই কারণে খুবই খারাপ একটা ডিজিজ। এবং আরেকটা সমস্যা যেটা হয়, যে ভেসিকো ইউরেট্রাল রিফ্লাক্সের কারণে কিন্তু রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ডেভেলপ করবে। রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েও কিন্তু পুরা কিডনিতে কি হবে, আমাদের ফাইব্রোসিস ডেভেলপ করে যেতে পারে। আলটিমেটলি ভিউয়ার এর কারণে বাচ্চা পুরা সিকেডিতে চলে যায়। অনেক কেস আছে, এই যে কিছুদিন আগেও আমরা, আমাদের একটা বাচ্চা আমাদের আন্ডারে ভর্তি, তার বয়স হচ্ছে 3.5 বছর। বাচ্চার হচ্ছে বাইল্যাট্রাল ভেসিকিউরেট্রাল রিফ্লাক্স, রিফ্লাক্স হয়ে পুরা কিডনি নষ্ট। দুইটা কিডনি মিলায়া তার হচ্ছে এখন সিরাম ক্রিয়েটিনিন হচ্ছে 5.6, 5.7 এরকম। এবং এই বাচ্চাগুলির জন্য খুব খারাপ লাগে, কারণ এর ক্ষেত্রে যেটা হয় যে আপনার এই যে ভিইউআর বা পোস্টেরিউরেথ্রাল ভালভ, এই বাচ্চাগুলি হচ্ছে যে আপনার মা বাবা খুব, যেটা হয় আর কি, আমার বাচ্চা থাকলে আমি তো চিকিৎসা করাবো। এরা হচ্ছে যে বিভিন্ন স্যারের কাছে যায়, ভালো ভালো স্যারদের কাছে যায়, চিকিৎসা টিকিৎসা করায়, কিছুদিন ভালো, কিছুদিন ভালো থাকে না। বাচ্চাগুলো যেহেতু অসুস্থ থাকে, মা বাবার তার প্রতি টানও একটু বেশি থাকে, বাচ্চাকে খুব যত্ন করে বড় করতে থাকে, স্কুল কলেজে পড়ায় করায়, আলটিমেটলি সিগারেট ডেভেলপ করে। বাচ্চা 5 টাস যখন করে যাবে, মাস্টার্স কমপ্লিট করবে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে যখন আপনি আশা করবেন যে হচ্ছে বাচ্চাটা এবার আপনার টেক কেয়ার করবে, তখন বাচ্চাগুলি মারা যায়। খুবই প্যাথেটিক। মানে এত এত ইনভেস্টমেন্ট এই বাচ্চাগুলির পেছনে, এত মায়া, আলটিমেটলি আপনার 24-25 বছর পরে যে আলটিমেটলি বাচ্চাগুলি মারা যায়, খুব খারাপ লাগে দেখে আর কি। কিন্তু কিছু করার নাই। এখন ফিউচারে হয়তো আরো ভালো যদি আমরা কোনো কিছু করতে পারি, বাচ্চাগুলিকে হয়তো বাঁচানো যাইতে পারে আরো লম্বা সময়। বাট ভিউ আর তারপর পোস্টেরিয়রাল ভালভ হলে খুব প্যাথেটিক সিচুয়েশন, কারণ পোস্টেরিয়রাল ভালভ যতই আমি ফালগারেশন করি, পোস্টেরিয়রাল ভালভটাই কেটে দেয়, আলটিমেটলি আবার এখানে ন্যারোইং ডেভেলপ করে। ইউরেথ্রা একটা খুব জঘন্য জায়গা, এখানে আপনি যাই করেন না কেন খুব রিকারেন্ট হয়, এবং এটা হচ্ছে ইউরোলজিস্টদের নাইটমেয়ারের একটা জায়গা। যাই হোক, এরপরে ভিউ আর গ্রেডিং বলে কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো আপনারা একটু দেখেন, এটা পড়লেই আপনারা পারবেন। এখন ভিউ আর আপনি ডায়াগনোসিস করবেন কিভাবে, কতদিন
মনে বলছিলাম যে আপনাকে মিকচুরেটিং সিস্টোইউরেথ্রোগ্রাম করতে হবে। মিকচুরেটিং সিস্টোইউরেথ্রোগ্রাম মানে কি, যে আপনাকে যেটা করতে হবে যে প্রস্রাব করানোর সময় আপনাকে এক্সরে নিতে হবে, তখন দেখবেন যে আপনার যে ডাই, এই ডাইগুলো হচ্ছে ইউরেটার দিয়ে চলে গেছে। এটা দেখে আপনি বুঝবেন যে রোগীর ভিউয়ার আছে। আর এটা কি করতে পারেন, ডিএমএস স্ক্যান করতে পারেন। ডিএমএস স্ক্যান কেন করবেন, আপনি বুঝতে চেষ্টা করবেন যে বাচ্চা আসলে কিডনির কতটুকু অংশ, কর্টেক্স হচ্ছে নষ্ট হয়ে গেছে। রেনাল স্কারিংটা দেখার জন্য কর্টেক্স যে জায়গা নষ্ট হয়ে যাবে সেই জায়গাতে আমরা কি পাবো, স্কার টিস্যু পাবো। তো কর্টেক্সটা বোঝার জন্য এবং রেনাল স্কারিং দেখার জন্য আমি ডিএমএস স্ক্যান করতে পারি। তো এই কারণে এখানে কিন্তু পরীক্ষার হলে একটা সিনারিও হচ্ছে যে ভিউয়ারে আপনি রোগীকে ফলো আপ করতেছেন, কোন ইনভেস্টিগেশনটা করতে চান, সেক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু ডিএমএস স্ক্যান। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের পেডিয়াট্রিক সার্জারির ডিসকাশন। আমরা এখন একটু কয়েকটা প্রশ্ন দেখি। আজকের টপিকটা ছোট এবং তুলনামূলক ইজিয়ার, আপনারা সহজেই বুঝতে পারবেন। নেক্সট ক্লাসটা যেটা হবে সেটা হচ্ছে আপনাদের হচ্ছে রাগিব নেবে, ওটা হচ্ছে হবে অর্থোপেডিক্স এর উপরে। অর্থোপেডিক্স একটা ভাস্ট টপিক, ইম্পর্টেন্ট টপিক, এটা আপনারা খুব ভালো করে পড়তে হবে। আর এরপরে হচ্ছে ঈদের আগে আমরা বৃহস্পতিবারে আমরা নেক্সট ক্লাস করবো, সেটা হচ্ছে হেড নেকের এবং ইএনটির যে সিরিজগুলি সেগুলি। তাহলে আমাদের বাকি থাকবে হচ্ছে তিনটা, এটা আমরা ঈদের পর পরে নিয়ে ফেলবো। প্যাথোলজি দুইটা আর বায়োস্ট্যাটিস্টিক্স। এরপরে তো আমাদের ফাউজিয়া এবং রিকলগুলি শুরু হবে। রিকলগুলিটার সময় আমাদেরকে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। আপনারাও বিভিন্ন প্রশ্ন দেখলে গ্রুপে দিতে থাকবেন, আমরা ওগুলি আনসার বের করার চেষ্টা করব। রিকলের ক্ষেত্রে যেটা আমি বারবারই বলি আর কি, যে কেউই জানে না, শিওর না যে 100% কারেক্ট রিকল কোনটা। আমরা যেটা করবো গাইডলাইন দেখবো, টিএমআরসিএস দেখবো, দেখে যেগুলি লজিক্যাল হবে সেগুলি আমরা যেভাবে আনসার করে আসি সেগুলি আপনাদেরকে সেভাবে গাইড করার চেষ্টা করবো। যাই হোক, এবার আমরা এখন একটু প্রশ্নগুলো একটু দেখি। বেবি, দেখি আমাদের সাথে কতজন আছেন আপনারা। আচ্ছা, আজকে খুব বেশি মানুষজন নাই আমাদের সাথে। প্রথমটা আমরা একটু দেখি। এ বেবি ইজ বর্ন বাই নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি এট 39 উইকস গেস্টেশন। হ্যালো। হ্যাঁ, আমি পড়বো, আপনার তো কষ্ট হচ্ছে পড়তে। হ্যাঁ, বলতে বলতে পারেন ভাই। A baby is born by normal vaginal delivery at 39 weeks of gestation. Initially, all appears well, and then the clinical staff become concerned because the baby develops recurrent episodes of cyanosis. These are worse during feeding and improve dramatically when the baby cries, the most likely underlying diagnosis. তো এখানে বলছে যে ফিডিং এর সময় খারাপ হয়ে যায় সায়ানোসিসটা, আর হচ্ছে বাচ্চা কান্না করলেই হচ্ছে ড্রামাটিক্যালি ইমপ্রুভ করে। কি হবে এটা? জি, কোয়ানাল অ্যাট্রেসিয়া হবে, তাই না? এটা কিন্তু মনে হয় দেখে যে টেট্রালজি ফ্যালোটের সাথে কিন্তু কনফিউশন চলে আসতে পারে, কারণ এখানে তো সায়ানোসিস হয়, তাই না? এবং ওখানেও কিন্তু কি হয়, এখানে কিন্তু যেটা হয় যে বাচ্চা যখন কাঁদবে তার কিন্তু সাইনোসিস বাড়বে, কারণ বাচ্চা তখন যেটা হয় যে তার মানে অক্সিজেন রিকোয়ারমেন্ট কাঁদার সময় তো বেড়ে যায়। এই কারণে কিন্তু সাইনোসিস কিন্তু টেট্রালজি অফ ফ্যালোটে বাচ্চা কাঁদলে বাড়বে। হ্যাঁ, এটা হচ্ছে যেটা একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। এরপরেটা আমরা আসি, কি বলছে একটু দেখেন তো। A 2-year-old boy is brought to the clinic by his mother, who has noticed that he has developed a small mass. On examination, a small smooth cyst is identified, which is located above the hyoid bone. The above the hyoid bone একটা clue. On ultrasound, the lesion appears heterogeneous and multiloculated mass. What is the most likely diagnosis? Heterogeneous above the hyoid. হ্যাঁ, তাহলে এটা কি হবে বোঝা যাচ্ছে, Dermoid. ডার্ময়েড। তাহলে এখানে মেইন পার্থক্যটা করতে হবে কি, থাইরোগ্লোসাসিস্টের সাথে। জি, থাইরোগোসাল সিস্ট হবে বিলো, আর এই অ্যানিকুইক। হ্যাঁ, আচ্ছা, আর সিস্টিক হাইগ্রোমাটা কি ছিল? সিস্টিক হাইগ্রোমার কালার কি ছিল মনে আছে? আল্ট্রাসোনোগ্রামে কি পাবো আমরা? হাইপারিকুইক। হাইপোইক, এটা তো লিভ, সুতরাং হচ্ছে যে একদম হচ্ছে যে ক্লিয়ার যে ফ্লুইড তার থেকে একটু হলেও ইকোজেনিসিটি থাকবে। এই কারণে আমরা ডার্ময়েডে পাচ্ছি হেটেরোজেনাস, থাইরোগ্লোসালে পাচ্ছি কমপ্লিটলি অ্যানিকোইক, সিস্টিক হাইগ্রোমাতে পাচ্ছি হাইপোইকোইক। আবার ব্রাকিয়াল সিস্টেও কিন্তু আমরা পেয়েছিলাম কমপ্লিটলি অ্যানিকোইক। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে যে 3-year-old বয়, এটা একটু দেখেন। 3-year-old boy is brought to the clinic by his mother, who has noticed a mass in his neck. On examination, he has a smooth mass located on the lateral aspect of his anterior triangle, near to the angle of the mandible. On ultrasound, he has a fluid-filled anechoic appearance. What is the most likely cause?
তো অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল স্টার্নোগ্লোমাস্টারয়েডের সামনে অ্যান্টেরিয়রলি ম্যান্ডিবুলার অ্যাঙ্গেলে থাকলে এটা থাইরোগোসাস, সরি ব্রাঙ্কিয়াল সিস্ট। ব্রাকিয়াল সিস্ট, তাই না? তাহলে হচ্ছে যে এটা যেহেতু মিড লাইনের বাইরে, তার মানে এটা ডার্ময়েড এবং থাইরোগ্লোসাল না, বাট এটা যেহেতু অ্যানিকোইক, আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ব্রাকিয়াল সিস্ট, এবং এটা লোকেশন আমরা বুঝতেছি একদম টিপিক্যাল লোকেশনে দেওয়া আছে। এরপর আমরা এর পরের প্রশ্নটাতে 10-year-old boy, তাই না? It's shot in Ten-year-old the boy is shot in the abdomen with an airgun pellet. He is concerned that he will get into trouble and the injury remains concealed for 10 days. Imaging using CT scanning shows it to be lodged in the left lobe of liver. On examination, his abdomen is soft, non-tender. He seems well. What is the best course of action? তো এয়ারগান প্যালেট থাকলেও ওর কোনো প্রবলেম হয় নাই, বাচ্চা স্টেবল আছে, তো আমরা এটা কনজারভেটিভলি ওকে আমরা ইয়ে করতে পারবো, মানে অপারেট করার দরকার নেই। আমরা ওকে ওকে আমরা অপারেট করব। ডু নট যদি অপারেট তার এন্ড রিভিউ দ্য পেশেন্ট সেভারাল উইকস লেটার। যদি রিভিউ তার করবো। সিমটম থাকতো তাহলে আমরা কিন্তু অপারেট করার চেষ্টা করতাম। সেক্ষেত্রে আমরা কি করতাম, আমরা কিন্তু ওকে, যেহেতু এটা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন, সুতরাং আমরা তাকে নেক্সট ইমার্জেন্সি লিস্ট এটা করতাম যদি সিমটম থাকতো। যেহেতু কোনো সিমটম নাই, সুতরাং এই এখানে সে আমরা অপারেট করব না, রিভিউ করব। আচ্ছা, এবার হচ্ছে এটা দেখেন তো, নিউবর্ন বেবি বয় প্রেজেন্টস। A newborn baby boy presents with gross abdominal distension. He is diagnosed with cystic fibrosis and his abdominal X-ray shows distended coils of small bowel, but no fluid level. What is which of the following interventions is usual first line treatment? তো যেহেতু cystic fibrosis আছে আবার abdominal distension আছে, এটা হচ্ছে কিন্তু মেকোনিয়াম আইলিয়াস। হ্যাঁ, আমরা যেটা করি প্রথমে হচ্ছে পার রেক্টাল এনেমা দিই প্রথমে, অ্যাডমিনিস্ট্রেশন অফ এনেমা, হ্যাঁ, আর আমরা হচ্ছে এনেমা এনেমা দেবো। উইথ এনএসিডাল এবার সিস্টেম, মানে হচ্ছে এনেমা আমরা, দিব আবার এনজি দিয়ে এনএসিডাল সিস্টেমও দিব। হ্যাঁ, আমরা হচ্ছে যে এনেমা কিন্তু কন্ট্রাস্ট যে ম্যাটেরিয়াল থাকে সেটা দিয়ে দিতে পারি। মানে বেসিক্যালি যেটা হয় যে অনেক সময় এই ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমাদেরকে কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল দিতে হয়। তো কন্ট্রাস্ট ম্যাটেরিয়ালটা হচ্ছে যখন আমরা এনেমা আকারে দেই, তখন এটা একই সাথে ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক পারপাজেও কাজ করে। এর বাইরে আমরা এনজি দিয়ে এনএসিটাল সিস্টেম দিতে পারি, আবার আমরা এনেমাও কিন্তু এনএসিটাল সিস্টেম দিয়ে দিতে পারি। এখানে এই জন্য এটার অপশনটা হচ্ছে এনেমা উইথ এনএসিটাল সিস্টেম। যদি এটা ফেল করে তখন আমরা কি করব, আমরা হচ্ছে যে ল্যাপারোটমি করে রিমুভাল অফ মেকোনিয়াম করব। A neonate born at term has an episode of bilious vomiting and on investigation is found to have a duodenojejunal flexure displaced to the right. What procedure are they most likely to require? তো এখানে আমাদের ম্যালরোটেশন হয়েছে, ম্যালরোটেশন হয়ে ডিজেনাল ফ্লেক্সারটা ম্যালরোটেশন ভলভুলাস ডান পাশে চলে আসছে। তো এই জন্য আমরা যেটা করবো হচ্ছে ম্যালরোটেশন উইথ ভলভুলাসে আমরা ল্যাটস প্রসিডিউর করব। লার্জ প্রসিডিউর, ল্যাট মাথায় রাখতে বেন্ড হবে। আমরা কেটে দিব। এটা হচ্ছে যে বিলিয়াস ভমিটিং ইন নিওনেট, এটা সবথেকে কমন কজ হচ্ছে ম্যালরোটেশন। হ্যাঁ, এটা কোথাও যদি কনফিউশন থাকে তাহলে কিন্তু এটা ধরে নিতে হবে যেটা হচ্ছে যে ম্যালরোটেশন আছে। এটা পরপর একই প্রশ্ন হয়ে গেছে। আচ্ছা, এইটা এখন দেখেন তো যে which of the following would be a sensible volume for maintenance intravenous fluid in a 3-day old term neonate? 3-day old এ কি দিবে? কতটুকু? ফার্স্ট ডেতে তো হচ্ছে 60 থেকে 70, এটা সরি হ্যাঁ 60 থেকে 70, তারপর হচ্ছে 70 থেকে 80, তারপর 80 থেকে 100 ml পার কেজি পার ডে। পার ডে দিব আমরা, হ্যাঁ। তারপরে হচ্ছে যে 2 বছরের ওল্ড হ্যাজ এ হিস্ট্রি অফ রেকটাল ব্লিডিং, চেরি রেড লেশন, তাহলে একদম পুরা মানে প্যাথগনমনিক আর এটা কি। হচ্ছে জুভেনাইল পলিপ, জুভেনাইল পেইনলেস। পলিপ। সব কিন্তু এমআরসিএস এর প্রশ্ন, আর এর বাইরে তো আমরা রিকল করার সময় এই ধরনের যে কনসেপ্ট আমরা ডিসকাস করবই। আচ্ছা, 1 month old baby girl presents with bile stain vomiting. She had an exomphalos, congenital diaphragmatic hernia. What is the most likely underlying diagnosis? তো এইগুলা, এই যে এক্সোমফালোস আর কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর থাকে হচ্ছে ইয়ের সাথে, ম্যালোটেশনের সাথে। এটা প্রবলি ইন্টারনাল ম্যালোটেশন। মানে একটা বাইল স্টেন, সুতরাং হচ্ছে বাইল স্টেন যেহেতু, ভমিটিং হয়। হ্যাঁ, সুতরাং হচ্ছে যেহেতু দেখেন এখানে কিন্তু আমরা এক্স্যাক্টলি বুঝে উঠতে পারতেছি না যে এটা আসলে কি কারণ হতে পারে, তাই না? সেক্ষেত্রে আমরা কিন্তু যাব হচ্ছে ইয়ের সাথে, ইন্টেস্টাইনাল ম্যালোটেশনের সাথে, কারণ ওটি সব থেকে কমন। জি। আচ্ছা, তারপরে হচ্ছে যে
এরপরেরটা দেখি আমরা। 2-week-old এইটা baby referred to the surgical team by the pediatrician. They are concerned because the child has a painful area of macerated tissue at the site of umbilicus. On examination, clear yellowish fluid. তার মানে এটা হচ্ছে ইউরাকাস, প্যারেন্ট ইউরাকাস আছে। এটাই। পরের প্রশ্নটা এখন তাহলে দেখছেন, এটা দেখে আমরা বুঝবো যে ঘটনাটা কি ঘটতেছে। A baby boy is born by elective cesarean section at 39 weeks of gestation. He initially seems to progress well and discharged from hospital the following day. The parents bring the child to the clinic at 10 days of age and are concerned at the presence of profuse foul-smelling discharge at the side of the umbilicus. তার মানে এটা হচ্ছে গাটের সাথে কানেকশন আছে। When the baby cries, a small trickle of brownish fluid is seen to pass from the umbilicus. তার মানে এটা হচ্ছে প্যাটার্ন ভিআইডি, ভিটামিন ইন্টেস্টিনাল ডাক্ট, যেটা কিনা ম্যাকুলাস ডাইভার্টিকুলামের ওরা কন্ট্রোল। দুইটাতেই বাচ্চা কাঁদলে আসবে, কারণ বাচ্চা কাঁদলে হচ্ছে অ্যাবডোমিনাল প্রেসার বাড়ে। কিন্তু এক জায়গাতে ক্লিয়ার ইয়েলোইশ ফ্লুইড আর এই জায়গাতে হচ্ছে ব্রাউনিশ ফ্লুইড এবং দুর্গন্ধ, এই দুইটা দেখে বুঝতে হবে। A 3-year-old boy is referred to the clinic with a scrotal swelling. The mass does not transilluminate. It is impossible to palpate normal cord above it. What is the most likely diagnosis? ট্রান্সিলুমিনেট করতেছে না, তার মানে হাইড্রোসিল এক্সক্লুড করে দিছে। হাইড্রোসিল আর পালপেট করা যাচ্ছে না, মানে গেট অ্যাবভ হচ্ছে না, তার মানে হচ্ছে ইনগুইনাল হার্নিয়া। মোস্ট কমন হচ্ছে ইনডিরেক্ট বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে ভেরি গুড, এটা হচ্ছে ইনডিরেক্ট ইনগুইনাল 1 হার্নিয়া। বছরের কম হলে স্ট্র্যাঙ্গুলেশনের চান্স থাকে, আমরা হার্নিওটমি করব। হ্যাঁ, আমরা ইনগুইনাল হার্নিয়া থাকলেই বাচ্চাকে সাজেস্ট করব, 1 বছর না বা কোনো বয়সের ইয়ে নেই, ইনগুইনাল হার্নিয়া থাকলে আমরা সাজেস্ট করব যে অপারেশন করে ফেলতে, কারণ এটা স্ট্যান্ড হওয়ার চান্স থাকে। আর ফিমর আম্বেলিকাল হার্নিয়ার ক্ষেত্রে আমরা 3 বছর পর্যন্ত ওয়েট করব, কারণ এটা বন্ধ হয়ে যায়। এইটা A female infant is born by cesarean section at 38 weeks of gestation for fetal distress. The attending pediatrician noticed that she has a single palmar crease, a prominent epicanthic fold of the eyes. এটা হচ্ছে Down syndrome feature. Soon after the birth, the mother tries to feed the child who has a projectile vomiting. About 10 minutes after the feeding, on examination, she has a soft non-distended abdomen. তো আমাদের আফটার বার্থ সবচেয়ে দ্রুত যেটা নন বিলিয়াস ভমিটিং এর কজ হচ্ছে সবচেয়ে দ্রুত যেটা হয়, সবচেয়ে আর্লি হয় হচ্ছে ডোডানা অ্যাট্রেসিয়া। এটা ডাউন সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। অপশন বি। এটা হচ্ছে আমাদের অপশন বি। হ্যাঁ, আমাদের সব থেকে কমন কজ অফ বিলিয়াস ভমিটিং হচ্ছে ম্যালরোটেশন, বাট সেটা হচ্ছে যে প্রেজেন্ট সাথে সাথে যে হয় তা না, একটু সময় লাগে। আর এখানে ডাউন সিনড্রোমের কথা বলা আছে দেখে আমাদের আরেকটা ক্লু যে ডাউন সিনড্রোম অ্যাসোসিয়েটেড অ্যাট্রেসিয়া, এটা আমি বলি নাই, বাট এটা হচ্ছে ডাউন সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। আর আরেকটা জিনিস যেটা যে তার কিন্তু অ্যাবডোমেন সফট এবং নন ডিস্টেন্ডেড। ম্যাল রোটেশন যদি এটা হতো তাহলে কিন্তু যেহেতু ভলভুলাসের কারণে তার ভমিটিং হচ্ছে, ওই কারণে কিন্তু তার অ্যাবডোমেন ডিস্টেন্ডেড থাকতো এবং টেন্ডার থাকতো। বোঝা গেছে? কারণ ম্যাল রোটেশন শুধু থাকে তাহলে কিন্তু বমি হবে না, ম্যাল রোটেশনের সাথে যদি ভলভুলাস থাকে তাহলে কিন্তু বমি হবে। হ্যাঁ, ম্যাল রোটেশন তো অনেকেই থাকে যাদের আপনার ধরাই যায় না, হঠাৎ করে অ্যাবডোমেন কোনো একটা কারণে ল্যাপারটমি করার সময় দেখা গেল যে তার পুরো ম্যাল রোটেশন। বোঝা গেছে? সুতরাং ম্যাল রোটেশনের সাথে যদি ভলভুলাস থাকে তাইলে কিন্তু আমরা এই ফিচারগুলি পাবো, বিলিয়াস ভমিটিং টমিটিং পাবো। যদি ভলভুলাস না থাকতো তাহলে কিন্তু পাবো না। এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে তাহলে ওইটা কি ভাইয়া পাইলোরিক স্টুডেন্টস হতে পারে না ভাইয়া? ওটা ভাইয়া ভাইয়া ওইটা যে পাইলোরিক স্টুডেন্টস হতে পারে না? পাইলোরিক স্টেনোসিস হইলে তো আপনার ওই যে পাইলোরিক স্টেনোসিস এর সাথে আমরা হচ্ছে যে কি কি ফ্যাক্টর এখানে হচ্ছে যে যায় না, এটা আমরা একটু দেখি তাহলে। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে যে বিলিয়াস হ্যাঁ, এটা হচ্ছে যে বিলিয়াস এবং নন বিলিয়াস এর কথা তো এখানে উল্লেখ করা নাই। হ্যাঁ, 1 নাম্বার তো আমরা এটা বুঝতে পারতেছি না, বাট প্রজেক্টাইল ভমিটিংটা যায় হচ্ছে পাইলোরিক স্টেনোসিস এর সাথে। বাট পাইলোরিক স্টেনোসিস কিন্তু প্রেজেন্ট করে ইউজুয়ালি 4 উইকের পরে, এটা কিন্তু একদম জন্মের পর পরে করছে। এই কারণে এটা হচ্ছে আপনার ডিউনাল অ্যাট্রেসিয়া দিলেন। বোঝা গেছে কি? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, ডাউন সিনড্রোমটা পাবো আমরা ডিউনাল অ্যাট্রেসিয়া। আর আরেকটা হচ্ছে ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোমের সাথে যেটা অ্যাসোসিয়েটেড আছে, এই কারণে ওটা হচ্ছে যে আপনার ডিউনাল অ্যাট্রেসিয়া হবে। এভাবে আর কি সব ফ্যাক্টরগুলি যোগ গুণ ভাগ করে আপনার হচ্ছে যে একটা আইডিয়াল চুজ করতে হবে। A 3-day-old baby develops dyspnea. A chest X-ray is performed and shows a radio-opaque shadow with an air fluid level in the chest. It is located immediately anterior to the 6th hemivertebra. Which of the following is the most likely underlying diagnosis? 6th hemivertebra এটা হচ্ছে carina level, carina.
তো এটা ব্রঙ্কোজেনিক সিস্ট হয়, এখানে রেডিওপ্যাথি সেটা পাবো আমরা। আমরা রেডিও একটা সেটা পাবো। এটা হচ্ছে ব্রঙ্কোজেনিক সিস্ট। ইজি ইজি মনে হচ্ছে, তাই না? One day, old child is born by emergency cesarean section for fetal distress. On examination, he has decreased air entry into the left side of his chest and a displaced apex bit. Abdominal examination demonstrates scaphoid abdomen but is otherwise unremarkable. What is the most likely cause? তো এখানে বলছে decreased air entry into the left side of his chest. Pyloric stenosis না, congenital diaphragmatic hernia, এখানে আমরা হচ্ছে এই যে হ্যাঁ, ডিসপ্লেস পাবো রাইট সাইডে চলে আসবে, যেটা হচ্ছে লেফট পোস্টেরিয়র ভ্যারাইটি, মোস্ট কমন বগদা লেগ ভ্যারাইটি যেটা। এটা হচ্ছে আমরা এটা বলা হয় না, এটা যদি আমি যদি একটু বলি তাহলে হচ্ছে যে এটা হচ্ছে এরকম, তাই না? যে এটা হচ্ছে যে আমাদের চেস্ট, এটা হচ্ছে যে আমাদের ডায়াফ্রাম। আচ্ছা, এখানে নরমালি কি থাকে? এখানে হচ্ছে যে একটা ইয়ে থাকে, আর এখানে হচ্ছে যে হার্টটা থাকে, আর এখানে হচ্ছে যে আমাদের কি থাকে? আর একটা লাংস থাকে। এইটা এখানে কি হবে? এখানে হচ্ছে যে কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া হলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের ডায়াফ্রাগমেটিক হার্নিয়ার কারণে এই যে জায়গাগুলি আছে এই জায়গাগুলিতে এখন লাংসের বদলে এখানে কি হবে? এখানে আমাদের গাট কন্টেন্ট কিন্তু ঢুকে যাবে। গাট কন্টেন্ট যদি ঢুকে যায় তাহলে কি হবে? তখন আবার যে হার্ট সেটা একটু দিকে চলে আসবে, লাংস তো উপরের দিকে চলে আসবে। আপনি যখন এই জায়গাতে অস্কালটেট করবেন তখন দেখবেন যেখানে এয়ার নাই, বরং যেখানে একটা গার্গলিং সাউন্ড পাওয়া যাচ্ছে। এই গার্গলিং সাউন্ডটা কার? এটা হচ্ছে গাটের সাউন্ড। হ্যাঁ, অ্যাপেক্স বিট আপনি হাতে এখানে পাবেন না, দেখা গেল যে ডিসপ্লেস পাবেন। এই কিছু জিনিস দেখে আপনি বুঝে যাবেন যেটা হচ্ছে কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। তাহলে এটা হচ্ছে আমরা আরেকটা নতুন জিনিস শিখলাম। আচ্ছা, তারপরে হচ্ছে যে এইটা একটা দেখেন যে 2-year-old বয়, এই বেবি 2-day-old baby is noted to have voiding difficulties. On closer inspection, is noted to have hypospadias. Which of the following abnormalities is most commonly associated with the condition? The hypospadias হচ্ছে urogenital fold ডিফেক্ট থাকে প্রবাবলি। এপিস্পেডিয়াসের সাথে ব্লাডার এক্সোস্ট্রফি পাওয়া যায়, হাইপোস্পেডিয়াসের সাথে ক্রিপ্টোকিডিজম পাওয়া যায়। এ হ্যাঁ, হাইপোস্পেডিয়াসের সাথে সবথেকে কমন হচ্ছে ক্রিপ্টোকিডিজম। এটা হচ্ছে আমাদের রুটিন টেস্ট। আমরা যখনই কোনো বাচ্চার ক্ষেত্রে হচ্ছে যে হাইপোস্পেডিয়াস পাই তখন তার সাথে আমরা ক্রিপ্টোকিডিজম আছে কিনা দেখি, আর হার্নিয়া আছে কিনা দেখি। তো এটা ক্রিপ্টোকিডিজম। হ্যাঁ, এটা একটা ইনফরমেশন, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এরপরে দুইটা সুন্দর প্রশ্ন আছে, এটা দেখেন। Which of the intravenous fluid combinations listed below should be considered for replacement of losses from a high output ileostomy in a 2-year-old? তো যেহেতু 2 বছরের বাচ্চা, তো আমরা তো একটু আগেই পড়ছি যে আমরা আইডিয়াল ফ্লুইড দিব হচ্ছে নর্মাল স্যালাইন 0.9%, আর সাথে আমরা পটাশিয়াম দিব। যদি এটা অ্যাডাল্ট হতো তাহলে আমরা হার্টম্যান সলিউশন দিতাম। হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা তাহলে এখানে যেটা করবো যে আমরা আমাদের আইসোটোনিক সলিউশন দিতে হবে, যেহেতু এখানে হাই আউটপুট আইলিওস্টমি, সুতরাং পটাশিয়াম লস হচ্ছে, এই জন্য আমাদের অ্যাডেড পটাশিয়াম দিয়ে দিতে হবে। গার্ড থেকে পটাশিয়াম লস। এরপরে দেখেন 4-year-old is admitted to dilated pain is due to undergo an infusion of intravenous fluid whilst waiting for theater. Assuming electrolytes are normal, which of the following is an appropriate fluid for infusion in this situation? তো 4 বছরের বাচ্চা, অ্যাপেন্ডিসেক্টমির জন্য আমরা প্রি অপারেটিভ কি ফ্লুইড দিব? এটা হচ্ছে 0.9%। অ্যান্সার সি হবে না? কোনটা? অ্যান্সার কি ভাই সি হবে? না, ও না, এটা তো অবলিক দেয়া। আপনার টার্গেট হচ্ছে যে আইসোটোনিক ফ্লুইড ইউজ করবেন। হ্যাঁ, আইসোটোনিক ফ্লুইড যেখানে স্যালাইন আছে, এবং এখানে যদি আমার অপশনও থাকতো তাও আপনি শুধুমাত্র স্যালাইন সলিউশন ইউজ করতেন, কারণ এখানে একটা ক্লু দিতে, সেটা হচ্ছে যে তার ইলেকট্রোলাইট নরমাল। হ্যাঁ, এবং নরমাল যে হচ্ছে যে 1 থেকে 2 দিন আমরা জানি যে আমাদের পোস্ট অফ পিরিয়ডে আমরা কিন্তু সাধারণত সেকেন্ড পিওডিতে যে আমরা হচ্ছে পটাশিয়াম অ্যাড করি, তার আগে কিন্তু অ্যাড করি না। আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের অপশন যদি এখানে 0.9% স্যালাইনের সাথে পটাশিয়ামও থাকতো, তারপরে আমরা 0.9% স্যালাইনই কিন্তু চুজ করতাম। এখানে মোদ্দা কথা যেটা আর কি, দুইটা সিনারিও পাশাপাশি দিয়ে আপনাদেরকে আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে বিদেশে দেখেন ওরা কি করে, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু প্রথম পছন্দ হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইড, তার সাথে পটাশিয়াম অ্যাড করতে পারেন নাও পারেন, বাট তাদের প্রথম পছন্দ কিন্তু 0.9% স্যালাইন। আমরা বাংলাদেশে হলে 2-year-old কি দিতাম চিন্তা করে দেখেন, আমরা কিন্তু পেডিসল সলিউশন দিতাম, তাই না? ওরা কিন্তু এরকম দিচ্ছে না।
এটাই আপনাদেরকে দেখানোর জন্য ইএমআরসিএস এর পাশাপাশি দুটা কোশ্চেন একসাথে নিয়ে আসছি। এরপরে হচ্ছে এইটা A 6-day-old baby was born prematurely at 33 weeks. আমরা জানি prematurely সাধারণত আমরা উপায় হচ্ছে necrotizing enterocolitis স্যার। He has been suffering respiratory distress syndrome. He has been receiving ventilatory support on NICU. He has developed abdominal distension and increasingly septic হয়ে গেছে patient. Ultrasound of the abdominal shows free fluid and evidence of small bowel dilatation. His blood pressure has remained labile despite inotropic support. What is the best course of action? তো এখানে যেটা বলছে যে এটা হচ্ছে নেক্রোটাইজিং সেপটিক হয়ে গেছে, আনস্টেবল পেশেন্ট। তো যদি স্টেবল থাকতো আমরা গাট টেস্ট দিতাম টিপিএন দিয়ে। এখন নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস যদি আনস্টেবল পেশেন্ট থাকে তাহলে আমরা ওকে ল্যাপারোটমি করব। যে তার হচ্ছে নেক্রোসিস এবং গ্যাংগ্রিন হয়ে গেছে আর কি গাট, তার মানে ওই পার্টটা আপনাকে কেটে ফেলছে, এই কারণে আপনাকে ল্যাপারোটমি করতে হবে। জি। 2-year-old boy. 2-year-old accidentally inhales a peanut and they arrive at the emergency department extremely distressed and cyanotic. The imaging shows it to be lodged in the left main bronchus. What is the best course of action? তো আমরা যেটা বলছি যে এবিসিডি করে তারপরে হচ্ছে থিয়েটারে নিয়ে আমরা জিএ দিয়ে এক্সপ্লোর করব। এটা হচ্ছে ট্রিট ইন দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আন্ডার সিডেশন। না, এটা আমরা ট্রিট ইন দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্টে করব না, ব্রঙ্কোস্কোপি করব আমরা হচ্ছে থিয়েটারে পাঠাবো। হ্যাঁ, সব রোগীর ক্ষেত্রে আমরা থিয়েটারে পাঠাবো। একটা হচ্ছে ইমার্জেন্সি রুম এবং আরেকটা হচ্ছে থিয়েটার, দুইটা কিন্তু আলাদা করে খেয়াল করতে হবে। আমরা অপারেশন থিয়েটারে পাঠাবো রোগীকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এবং ওখানে যে আমরা ব্রঙ্কোস্কোপি করবো। তাহলে এখানে অপশন হবে 4 যেটা আর কি, হ্যাঁ, যে অ্যারেঞ্জ ইমিডিয়েট ট্রান্সফার থিয়েটার ফর ব্রঙ্কোস্কোপি। এটাই ওরা বারবার আপনাকে বুঝাইতে চেষ্টা করে আর কি। এই যে দেখেন আপনাকে অ্যালিউর করতেছে যে এই ইমার্জেন্সি ডিপার্টমেন্টে করে হলো, বেজাল দরকার নেই, বাট আপনি চুজ করবেন হচ্ছে থিয়েটারে নেওয়া। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা মোটামুটি এটা একটু দেখি আমরা 6-week-old বয়টা। A 6-week baby boy is brought to the clinic by his mother. He is concerned because although the left testis is present in the scrotum, the right testis is absent. She reports that it is sometimes palpable when she bathes the child. On examination, the right testis is palpable at the level of superficial inguinal ring. What is the most appropriate management? তো এখানে আসলে যেটা হচ্ছে রিট্রাক্টাইল টেস্টিস, যে যখন ওয়ার্ম সিচুয়েশন থাকে বা বাচ্চাকে যখন গোসল করানো হয় এই শীতকালীন দেশগুলোতে, তখন টেস্টিসের নিচে নেমে আসে। এটা হচ্ছে আমরা ডিসচার্জ দিয়ে দিলেই হবে। না, আমরা এখানে রিস্ক করব। হ্যাঁ, এখানে হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং, আপনি তো শিওর না এটা কি রিট্রাক্টাইল কিনা নাকি এটা মানে আনডিসেন্ডেড সুপারফিশিয়াল ইনগুইনাল রিং। তো যেটা হয় যে অ্যারাউন্ড 3 এর মধ্যে সব আনডিসেন্ডেড টেস্টিস কিন্তু নিচে নেমে যায়। এই কারণে আপনাকে যেটা করতে হবে যে 6 মাস পরে আপনি চেক করে দেখবেন যে এটা আসলে নিচে নামছে কিনা বা এটা কি অবস্থায় আছে। এই কারণে এটা রিঅ্যাসেস করতে হবে 6 মান্থ। আপনাকে 100% শিওর হইতে হবে। রিট্রাক্টাইল টেস্টিসের ক্ষেত্রে যেটা হয় যে রিট্রাক্টাইল টেস্টিস কিন্তু মানে এটা একদম নিজের চোখে না দেখা পর্যন্ত এটা বিশ্বাস করা যাবে না। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের জন্য। আমরা যেটা করি যে হচ্ছে নিজে যদি পাই কখনো যে বাচ্চার যেটা সাধারণত যেটা যে বাচ্চা যখন ঘুমায়, হ্যাঁ, তখন যদি হাত দেওয়া হয় তখন কিন্তু হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার স্ক্রোটামে পাওয়া যায়। এরকম যদি হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে রিট্রাক্টাইল টেস্টিস। কারণ এরকম একটা রোগী আমি জানি, আমাদের একটা রোগী ভর্তি, আমরা অপারেশন করবো আর কি, যে তার হচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস সুপারফিশিয়াল রিং থেকে তার অর্কিলোপেক্সি করে নিচে নামাবো। তো সকালবেলা হচ্ছে আমার সাথে যে সিনিয়র রেসিডেন্ট সে হচ্ছে যে আসছে, এসে হাত দিছে, বাচ্চা তখন ঘুমাচ্ছিল, দেখে যে হচ্ছে আর টেস্টিসটা হচ্ছে স্ক্রোটামে আছে। তো তখন অপারেশন ক্যান্সেল হয়ে গেল, এটা ডায়াগনোসিস হয়ে গেল রিট্রাক্টাইল টেস্টিস। হ্যাঁ, তো এখানে যেহেতু সুপারফিশিয়াল ইনগুইনাল রিং এর কথা বলছে, আমরা এখন শিওর না এটা রিট্রাক্টাইল নাকি হচ্ছে যে আনডিসেন্ডেড। তো যেটা হয় যে বাচ্চা সাধারণত 3 মাসের মধ্যে সব বাচ্চারই আপনার টেস্টিস হচ্ছে যে নিচের দিকে নেমে চলে আসে, যাদের নামার কথা আর কি। তো এই কারণে আমরা এটা রিঅ্যাসেস করবো 6 মান্থে, আমরা ডিসচার্জ করবো না। আচ্ছা, এইটা দেখ 13-month-old boy. A 13-month-old boy is brought to the pediatric clinic by his mother, who is concerned that his testes are not palpable. On examination, his testes are not palpable either in the scrotum or in the region visualized on ultrasound either. What is the most appropriate next stage in management? তো আমাদের নেক্সট
স্টেজটা জানতে চাইছে যে এটা ইঙ্গুইনাল রিংেও নাই, স্ক্রোটামেও নাই। তাহলে আমরা এটা ল্যাপারোস্কোপি করব, দেখবো আমরা অ্যাবডোমেনে কোথায় আছে এটা। একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আপনাকে যদি এখানে এমআরআইও থাকতো, হ্যাঁ ধরেন যে এখানে আনসার আছে এমআরআই ল্যাপারোস্কোপি, আপনি কিন্তু চুজ করবেন ল্যাপারোস্কোপি এরকম সিচুয়েশনে, কারণ ল্যাপারোস্কোপি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ফর ক্রিপ্টোরকিডিজম। বোঝা গেছে? এটা একদম মাথায় ঢুকে নিতে যে 13 মাসের এই বাচ্চাদের সেম কোশ্চেনে যদি এখানে ল্যাপারোস্কোপি থাকতো, এমআরআই থাকতো, সিটি স্ক্যান থাকতো, আপনি কি করতেন? আপনি ল্যাপারোস্কোপি করতেন কিন্তু, হ্যাঁ, কারণ ল্যাপারোস্কোপি গোল্ড স্ট্যান্ডার্ড। আমরা যেটা করি হচ্ছে যে আসলে বাংলাদেশে এরকম করি না। যেমন রিসেন্টলি হচ্ছে যাদের কাছে একটা রোগী আসছিল, আপনার তার বয়স হচ্ছে 30, ছেলেটার নাম হচ্ছে আপনার জাহিদ। সে আসছে, সে এতদিন চিকিৎসা করায় নাই। তার হচ্ছে নট ইন উইদিন দ্য স্ক্রোটাম, স্ক্রোটাম নাই, কোথাও পালপেট করে ওইভাবে পাওয়া যাচ্ছে না। ডান সাইডে ইনগুইনাল ক্যানেল পালপেট করলে হাতে কি যেন একটা লাগে, বাট শিওরলি বোঝা যাচ্ছে না এটা টেস্টিস কিনা। তো পরে হচ্ছে যে আমরা কিন্তু হচ্ছে যে এমআরআই করছি আগে, সরি সিটি স্ক্যান করছি আগে। সিটি স্ক্যান করে দেখা গেলো যে দুইটাই আছে, একদম ছোট হয়ে ইনগুইনাল ক্যানেলেই আছে। তো এই রোগীর ক্ষেত্রে কিন্তু আমাদের কি করা উচিত ছিল? আমরা কিন্তু হচ্ছে যে অর্কিডেক্টমি করে ফেললেই ভালো হতো, তাই না? কারণ হচ্ছে যে রোগীর বয়স, এবং এই বয়সে আমরা জানি যে আনডিসেন্ডেড টেস্টিসের ক্ষেত্রে কিন্তু সেমিনোমা হওয়ার চান্স অনেক বেশি। বাট আমরা কিন্তু কিছু করি নাই, আমরা রোগীকে শিখাই দিছি যে যেহেতু এটা তুমি হাতে পাচ্ছ, এটা তুমি পালপেট করবা, যদি কোনো কারণে এরকম হয় যে তাড়াতাড়ি বড় হচ্ছে, সেক্ষেত্রে তুমি আমাদের এখানে অপারেশনে আসবে, আমরা তখন হচ্ছে অপারেশন করবো আর কি। এবং রোগীর হচ্ছে যে কোনো মানে ফিলিংসই নাই, ও হচ্ছে যে আপনার তার কোনো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করে নাই, টেস্টোস্টেরন একদম লো, ফ্যালাস একদম ছোট, ফ্যালাস বলতে পেনিস আর কি, পেনিস একদম ছোট। আর রোগী হচ্ছে যে এগুলি নিয়ে কোনো কেয়ারই নাই, সে তার দোস্ত বন্ধুদের সাথে ঘুরে টুরে, কিন্তু এই জিনিস সে কখনো খেয়াল করে না, এবং 30 বছর বয়সে এসেও তার এটা নিয়ে খুব একটা হেডেক নাই। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে একটা ব্যাপার। এরপরে আমরা আসি হচ্ছে, আমরা এখানে এরপরে কোনটা দেখবো? আচ্ছা এটা কি করবো? এই যে মেল ইনফ্যান্ট Infant born at term appear well following delivery. 6 hours later, he is noted to have bilious vomiting by the pediatrician. He seems well. His abdomen is soft and tender. তো এখানে টার্ম বর্ন বেবি 6 hours later ওর bilious vomiting, duodenal atresia হয়েছে। arrange abdominal x-ray, undertake text feed, serial abdominal examination, GI contrast study, laparotomy। আমরা অ্যাবডোমিনাল এক্স-রে করব। আচ্ছা এইখানে হচ্ছে যে একটা ব্যাপার আর কি, সেটা হচ্ছে যে যেটা আর কি আমাদের আমাদের কন্ট্রাস্ট, হ্যাঁ আমাদের হচ্ছে কন্ট্রাস্ট স্টাডি করতে হয়। এখানেও হচ্ছে যে আপনার আনলেস আদারওয়াইজ প্রুভ আমাদের, যদিও হচ্ছে যে অ্যাবডোমেন সফট এন্ড নন টেন্ডার, বাট হচ্ছে ডাবল যে বাবল আমাদের সাউন্ড পাওয়া যাবে। আমাদের হচ্ছে যে আমরা ইয়ে করবো আর কি, আমাদের আমাদের এখনো কিন্তু ডিডি হচ্ছে, প্রথমটা হচ্ছে ম্যাল রোটেশন। হ্যাঁ, তো ম্যাল রোটেশনটা বোঝার জন্য আমাদেরকে হচ্ছে যে আপার যে কন্ট্রাস্ট স্টাডি করতে হবে 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে ডিউডেনাল অ্যাট্রেসিয়া যদিও থাকে, তারপরে কিন্তু আমরা আপার যে কন্ট্রাস্ট স্টাডি করে কিন্তু এটাকে ডায়াগনোসিস করে ফেলতে পারবো। এই জন্য আমাদের বেস্ট কোর্স অফ অ্যাকশন হচ্ছে আপার জিআই কন্ট্রাস্ট স্টাডি। অ্যাবডোমিনাল এক্সরেতে তো আমরা হচ্ছে যে ডাবল বাবল সাইন পাবো ডিউডেনাল অ্যাট্রেসিয়া হলে, বাট আমরা কিন্তু কনফার্ম করতাম আলটিমেটলি কন্ট্রাস্ট দিয়ে। তো আবার হচ্ছে যে আমরা যদি ম্যালরোটেশন ডায়াগনোসিস করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে কনফার্ম করতে হবে কিন্তু কন্ট্রাস্ট দিয়ে। তো এই কারণে আমাদের ইয়ে হবে যে অ্যারেঞ্জ অ্যান আপার জিআই কন্ট্রাস্ট স্টাডি। এরপরে এটা পারবেন, কোলানজিওগ্রাফিটাও পারবেন। আচ্ছা এইটা দেখি আমরা লাস্টে। Premature neonate is born by emergency cesarean section at 29 weeks of gestation. He initially seems to be progressing well. However, the team are concerned because he has become septic. On examination, has swollen erythematous umbilicus. Swollen erythematous umbilicus টা পাওয়া যায় হচ্ছে ওমফালাইটিস। ওমফ্যালাইটিস যেখানে সেপটিক হয়ে গেছে কিন্তু অলরেডি, তার মানে এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস হচ্ছে ওমফ্যালাইটিস। তা এই হচ্ছে মোটামুটি আমাদের পিডিয়াট্রিক সার্জারি। কোশ্চেনও মনে হয় পিডিয়াট্রিক সার্জারি খুব বেশি না, 50, 55 বা 60টা আর কি। তাহলে আপনারা পড়ে ফেলেন এটা। আর হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে যে অর্থোপেডিক্স এর উপরে হবে, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস। অর্থোপেডিক্স হচ্ছে একটা মেজর পার্ট, ওইটা ভালো করে পড়তে হবে। তো আমাদের কিন্তু পেডিয়াট্রিক্স এর মধ্যে কিন্তু অর্থোপেডিক কন্ডিশনও আছে, আমি কিন্তু ওইগুলি আজকে ডিসকাস করি নাই, কারণ ওইটা হচ্ছে যে অর্থোপেডিক ক্লাসের সাথে ডিসকাশন হবে। এবং ওইখানে যে 3টা কন্ডিশন আছে আপনার হচ্ছে যে বাচ্চাদের যে ডিজিজ আর কি, যেমন একটা হচ্ছে যে আপনার ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ, আর একটা হচ্ছে যে আপনার সুফি বলে আর কি,
পার্থেস ডিজিজ আর হচ্ছে সুফি স্লিপড আপার ফিমোরাল এপিফাইসিস, এই 3 জায়গা থেকে প্রতি বছর 2টা থেকে 3টা প্রশ্ন আসে। একদম কয়েকটা স্পেশাল পয়েন্ট আছে, এই কয়েকটা স্পেশাল পয়েন্ট দিলেই আপনি মোটামুটি 2টা থেকে 3টা প্রশ্ন 100% পাবেন। আমার সময় আসছে, আমার তার আগের বারও আসছে, তার আগের বারও আসছে, সামনের বারও এটা আসার কথা। একদম তাদের খুব পছন্দের প্রশ্ন। তো ওই জিনিসগুলো আমি এখানে ডিসকাস করি নাই। তারপরে হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে কিছু ফ্র্যাকচার হয়, গ্রিন স্টিক ফ্র্যাকচার, বাকল ফ্র্যাকচার, এগুলো ডিসকাশন হয় নাই আজকে। এগুলি সবগুলো অর্থোপেডিক্সের সাথে হবে এবং এগুলি প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।